মানে কি? তোর বাবা তো আগেই তোর কথা বলে দিয়েছে, আর ওরা বলল ইন্টারভিউতে টিকলেই চাকরি কনফার্ম। ফারদিন খেতে খেতে বলে, বলেছিল, আর আমি টিকেছিও। স্যালারি 60,000 দিবে বলেছে। তাহলে না করলি কেন? কারণ ওরা 10 লক্ষ টাকা ঘুষ চায়। ভেবে দেখো, 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিলে এক হিসাবে 1.5 বছর আমাকে বিনা বেতনেই খাটতে হবে ওখানে। বাবা খেতে খেতে বলল, তোকে কি টাকার কথা ভাবতে বলেছি? তবুও বাবা, আমি কেন ঘুষ দিয়ে চাকরি নিব? আমি ভাইও ভালো করেছি, আমাকে তারা যোগ্য মনে করে সিলেক্ট করেছে। তবুও কেন ঘুষ দিতে হবে আমায় বাবা? হোয়াই? এত কষ্ট করে পড়ালেখা করলাম কি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য? বাবা আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। মা প্লেটে তরকারি দিতে দিতে বলল, একটা চাকরি ছাড়া তোর কাছে কোন বাবা তার মেয়েকে তুলে দেবে? সারা জীবন দেবদাসের মতোই কাটা তুই। ফারদিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে শান্তভাবে বলল, দেবদাসের মতোই মনে হয় মা নিজেকে। বিয়ে করার ইচ্ছেটা তো অনেক আগেই মরে গেছে। বলে খাবার টেবিল থেকে উঠে চলে গেল ফারদিন। বাবা মা দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঘুমানোর আগে মুহূর্তে ফোনটা বেজে ওঠে আইরিনের। ফোনটা রিসিভ করে খাটের উপরে বসলো সে। ওপাশ থেকে মেইনলি কণ্ঠ ভেসে ওঠে, আরিয়ান বলছেন? জি বলছি। আপনার পরিচয়? আমার পরিচয় জেনে আপনার লাভ নেই। আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? মানে? এখন কিছুই বুঝছেন না, তাই না? মাহিন আপনাকে বলেনি আমার কথা? আইরিনের মাথায় যেন মুহূর্তেই ভনভন করতে লাগলো। কি সব বলছে এই মেয়ে? হতভম্ব হয়ে মেয়েটাকে বলে, আপনি তার কি হন বললেন? গার্লফ্রেন্ড। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে আপনাকে করে ফেললো। ছাড়ছেন না কেন আমার বয়ফ্রেন্ডকে? আর কিছু না বলেই ফোন কেটে দিল আইরিন। দু হাতের চুলগুলো পিছনের দিকে চেপে ধরে বসে আছে। সারা শরীর জুড়ে অস্থিরতা ভাব ফুটেছে। কান জুড়ে একটাই শব্দ ভাসছে, আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? কথাটা শুধু দোকান জুড়ে বাজছে আইরিনের। তাহলে মাহিনের ইগনোরের কারণটা কি এটা ছিল? সে এবার মাহিনের নাম্বারে ফোন দেয়। দেখে ফোন বিজি। মিনিট 10 পর ফোন দিলেও দেখে বিজি। এদিক ওদিক পায়চারি করতে করতে একরাশ দুশ্চিন্তা নিয়ে ধপ্পাস করে বিছানায় বসে পড়ে সে। বাহ, সিগারেট খাওয়া ধরেছ দেখছি ভাইয়া। হঠাৎ ফারার এমন কথায় উল্টো দিকে ঘুরে মুখ থেকে সিগারেট ফেলে তা পায়ের নিচে পিষে ফেলে ফারদিন। হাত দিয়ে ধোয়া তাড়িয়ে ফারার দিকে তাকিয়ে বলে, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? ফারদিনের প্রশ্নের উত্তর না দিয়ে ফারার রেগে বলে, তা আগে বলো, তুমি সিগারেট খাওয়া শুরু করেছো কবে থেকে? কেন এসব পাগলামিগুলো নিজের মাঝে তৈরি করছো? সে হারিয়ে গেছে, নিজের জীবনটা গুছিয়ে নাও। এমন আরো অনেক আইডিন আসবে, বিষয়টা কেন বোঝো না তুমি ভাইয়া? ফারার কথা একটু হেসে দেয় ফারদিন। তারপর বলে, তার মতো অনেক পাবো, এটা সত্যি রে, কিন্তু তাকে তো আর ফিরে পাবো না। ফারা কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থেকে শান্তভাবে বলল, আর কখনো সিগারেট খাবে না, আমার এটা পছন্দ না। আর কখনো খেলে তোমার সামনেও আসবো না আমি। বলে ঘরের দিকে চলে যায় ফারা। তার মনেও যেন মুহূর্তে একটা শব্দ কাঁটার মতন গেঁথে গেল। কাউকে হারিয়ে ফেলার পর তার মতো অনেক মানুষকে লাভে পেলেও ওদের মাঝে সেই মানুষটাকে তো আর ফিরে পাবে না। কলেজে আসার পর থেকে আবরার একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করছে, আর তা হলো ছোট আবরারের সাথে ফারাকে। সকালে দেখলো একসাথে কলেজে আসলো, ক্যান্টিনেও দুজনকে একসাথে দেখলো, এরপর ছুটির পরও দুজনকে একসাথে কোচিংয়ে আসতে দেখলো। ইদানিং ফারার প্রতি আপনার নজরটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। ফারা এখন কি করে, কার সাথে থাকে, এই সব বিষয়গুলো কেন এত লক্ষ্য করে তা সে নিজেও বুঝে উঠতে পারে না। কোচিং শেষে ফারাকে একপাশে ডেকে নেয় আবরার। আজ খুব অধিকার খাটানোর মতন করেই প্রশ্ন করে, এই জুনিয়র ছেলেটার সাথে তোমার এত কি? ফারা কিছুক্ষণ আবরার দিকে চেয়ে থেকে বলে, আপনি জেলার্স? ওই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করে, তাই চাইলেও তাকে কিছু বলতে পারি না। হোয়াট? ফারা আবার একটু সিরিয়াস ভাব নিয়ে বলে, সে বলে তার সাথে বন্ধুত্ব না করলে আমাদের বিষয়টা সবাইকে বলে দিবে।
মানে কি? ও এসব জানে কি করে? আমি নিজেও জানি না, শুধু বলে আপনার সিক্রেটটা সবাইকে বলে দিব। ফারা ছেলেটাকে ডাক দিলে পাশে এসে দাঁড়ায় সে, আর হাসি মুখে বলে, দেখছেন স্যার, বলছি না বয়স কোনো বিষয় না, ভালোবাসাটাই আসল। এখন তো আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ছেলেটা নিশ্চুপ পাশে দাঁড়িয়ে থাকলে আবরার ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটার গালে। গালি দৃষ্টিতে বলে, চুপ করে আছিস কেন? চর খেয়ে ছেলেটা গালে হাত দিয়ে এবার ভয়ার্ত গলায় বলল, আসলে কিছুই জানি না, আপুকে এটা বলে দেখলাম, খুব ভয় পেয়ে যায় তাই বললাম। আবরার অপর গালে একটা চর দিয়ে বলল, এই বয়সে মেয়েদেরকে ব্ল্যাকমেল করা শিখেছিস না? সোজা ক্লাসে যা, আর এমন কোনো কাণ্ড করলে সোজা তোর বাবার কাছে কমপ্লেন জানাবো। ছেলেটা দুই গালে হাত দিয়ে চুপচাপ চলে গেল। ফারার দিকে তাকিয়ে আবরার বলে, তুমি এতটা বোকা তা আগে জানা ছিল না। সোজা বাসায় যাও, আর কোনো ছেলের সাথে দেখলে তোমার অবস্থাও এই ছেলের মতোই হবে। আজ দুইবার কল হওয়ার পর রিসিভ করলো মাহিন। আইরিন প্রথমেই সোজাসুজিভাবে বলে, দয়া করে আজ কোনো ব্যস্ততা দেখাবেন না, আপনার সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলার আছে। ওপাশ থেকে মাহিন একটা শ্বাস নিয়ে বলে, দ্রুত বলো, কি বলবে, সময় কম। আপনার গার্লফ্রেন্ড আছে, যে কারণে আমায় মেনে নিতে পারছেন না। বিষয়টা আমাকে সোজাসুজিভাবে বললেই পারতেন। মাহিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, কিসব জাদা বলছো? আমার গার্লফ্রেন্ড মানে? দেখুন, একদম না বুঝার ভান করবেন না। আমি আপনার সাথে ক্লিয়ারলি কথা বলছি। আপনার গার্লফ্রেন্ড গতকাল আমায় ফোন দিয়েছিল। মানে কি? আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। আর তুমি কিসব বলছো ওটাই তো বুঝতে পারছি না। কে ফোন করেছিল আর কে বলেছিল? আইরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যিই আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? না। তাহলে কালকে কে ফোন দিয়ে বলল যে আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? নাম কি ওই মেয়ের? নাম বলেনি। বয়ফ্রেন্ডের নাম তো নিশ্চয়ই বলেছিল। জি না, তাও বলেনি, শুধু বলেছিল আমার বয়ফ্রেন্ড। তাহলে হয়তো কোনো রং নাম্বার ছিল, নয়তো কোনো প্র্যাঙ্ক কল ছিল। হতে পারে। আর এসব আজাইরের বিষয় নিয়ে একদম আমার সময় নষ্ট করবে না। বাই। বলেই ফোন রেখে দিল মাহিন। আইরিন কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে গতকালকে আসা সেই নম্বরে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। তাই হতাশ হয়ে ফোন রেখে পড়তে চলে গেল সে। আর কয়েক মাস পরেই এক্সাম। সব কিছু খুব স্বাভাবিক ছিল এই কয়েক মাস। এক্সামটাও শেষ হলো সুন্দরভাবে। এক্সাম শেষ হওয়ার সাথে শুরু হলো ফারার বিয়ের কথাবার্তা। এই মাসে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে ছেলেপক্ষ। আর এই কয়েক মাসে আবরারের সাথে মোটামুটি একটু ফ্রি হয়েছে ফারা। এখন আর কথা বলতে আগের মতন ভয় বা জড়তা তেমন একটা কাজ করে না। তাদের বিয়ের বয়স এখন 5 মাস। এর 1 মাস পর চাইলেই দুজনে আলাদা হয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা হলো এই মাসে ফারার বিয়ের কথাবার্তা চলছে। ছেলেপক্ষের খুব তাড়া। ছেলের বিয়ের জন্য 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। হয়তো এই কয়েকদিনের মাঝেই সব ঠিকঠাক হয়ে যাবে। এপ্রিলে এক্সাম শেষ করে এখন মে মাস চলছে। কয়েকদিন পর পর বৃষ্টি নামে শহর জুড়ে। মাঝে মাঝে মেঘাচ্ছন্ন পরিবেশে কেটে যায় বেলা। এক্সামের পর তেমন একটা দেখা হয়নি আবরার ও ফারার মাঝে। আজ এক হালকা পরিষ্কার মেঘাচ্ছন্ন বিকেলে একসাথে হলো দুজন। তাদের বিয়ের এখনো সমাপ্তি ঘটেনি। আর এমন অবস্থায় আরেকটা বিয়ে কেমন করে করবে তারা? তাই বিষয়টা নিয়ে আবরারের সাথে কথা বলতে ডেকেছে আজ। মেঘাচ্ছন্ন ওই বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে নদীর পাড়ে ঘাসের চাদরে বসে আছে দুজন। কিছুটা দূরে মেইন রোড। নদীর দিকে মুখ করে বসে আছে দুজন। কারণ এই 1 মাসের ভিতরেই হয়তো দুজনের এই গোপন বিষয়টা নিয়ে ঝামেলা তৈরি হয়ে যাবে। ফারদিন নতুন চাকরি পেল আজ 2 মাস। নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে সে। আজ অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় ফিরছিল সে। রিক্সা দিয়ে আসার সময় চোখ পড়ে পাশের নদীর তীরে আবরারের ওপর। তার সাথে একটা মেয়ে, মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না পিছন থেকে। ফারদিন রিক্সা থামিয়ে ওইদিকে কিছুটা হেঁটে যেতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। কারণ আবরারের পাশে মেয়েটা অন্য কেউ না, তারই ছোট বোন ফারা। আবরার ও ফারাকে একসাথে দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল ফারদিন। অথচ এই আবরারই এক সময় তাদের নিয়ম নীতি ভালো মন্দের বাণী শোনাতো। বন্ধুর বোন মানে নিজেরও বোন, কথাটা সবচেয়ে বেশি শুনেছিল আবরারের মুখেই।
যার কারণে ফারদিন ভালোবাসি শব্দটা কখনোই ভালোবাসার মানুষটিকে বলার সাহস পায়নি, চুপচাপ সহ্য করে মেনে নিয়েছে। এই টপিকটা নিয়ে সোহেলের সাথে বন্ধুত্ব নষ্ট করেছে, আইরিনকেও হাসি মুখে অন্যের হয়ে যেতে দেখেছে। আর আজ সেই আপনার কিনা বিয়ের কথা চলছে দেখেও ফারাকে নিয়ে নদীর তীরে একাকী সময় কাটাচ্ছে। ফারার সাথে দেখা করতে আসার সময় প্রতিমধ্যেই একটা ছোট্ট ছেলে কিছু ফুল নিয়ে এসে বলল কয়েকটা ফুল নিতে। আজ সারা দিন তেমন বেচাকেনা হয়নি তার, কয়েকটা ফুল নিলে খুব উপকার হবে। ছেলেটার প্রতি একটু মায়া জন্মালো তার। টেপ দিয়ে মোড়ানো 10টা ফুল একসাথে, ওগুলো নিয়ে হাসি মুখে সেখান থেকে চলে যায় ছেলেটা। আবরার ফুল হাতে হাসি মুখে নদীর তীরের দিকে চলে যায়, কারণ ফারা বলেছিল এমন একটা নির্বিল জায়গায় দেখা করতে, এখানে তেমন একটা মানুষজন থাকবে না। ফারা সম্পর্কে আবরারের স্ত্রী হলেও কখনো কিছু দেয়া হয়নি তাকে, তাই কাপা হাতে ফুলগুলো ফারার দিকে এগিয়ে দিয়ে বলল, আসার সময় নিয়েছিলাম। ফুল নিয়ে সময় থমকে যায় ফারা, বুকের ভিতরে ধুকধুক শব্দটা বেড়ে যায় দ্বিগুণ। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ফারদিনের দিকে চেয়ে বলল, ভাইয়া। ভাইয়া শব্দটা শুনতে পিছন ফিরে তাকায় আবরার। ফারদিনকে দেখে দুজনেই উঠে দাঁড়ায়। ফারদিন তাদের কাছে এগিয়ে এসে দু হাতে পকেটে গুজে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বলে, এসব কি আবরার? খুব তো জ্ঞান দিতি এক সময়। পাশ থেকে ফারা বলল, ভাইয়া ওর কোনো দোষ নেই। ফারার মুখ থেকে কথা বের হওয়ার আগেই সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ফারদিন। রাগ মিশ্রিত চাহনিতে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আবরার ফুল হাতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন তার বাম কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি হলো? কথা বলছিস না কেন? কি এসব? আবরার কিছুটা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ওয়াইফ সে আমার। ফারদিন এবার হতভম্ব হয়ে বলে, মানে? বলে ফারার দিকে তাকালে দেখে সেও নিশ্চুপ। তোকে আমি বিষয়টা বুঝিয়ে বলছি, এখানে সিন ক্রিয়েট না করে চল কোথাও গিয়ে বসে ঠান্ডা মাথায় বলি সব। ফারদিন সোজাসুজি ভাবে বলে, কোথাও যাওয়ার প্রয়োজন মনে করছি না, যা বলার এখানেই দাঁড়িয়ে বলতে থাক, কান খোলা আছে আমার, শুনছি আমি। ফারদিনের এমন কথাবার্তায় ভয়ে দু হাত এক করে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারা। নিজের ভালোবাসা হারানোর কষ্টটা যেন পুনরায় জেগে উঠেছে ফারদিনের। সেই সাথে নিজের বন্ধুর সাথে বোনকে দেখে রাগটাও বেড়েছে অনেক। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো কাহিনীটা শুনল ফারদিন। সব শুনে কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবরারের দিকে চেয়ে কঠিন স্বরে বলল, ফারহাকে ভালোবাসিস? প্রতি উত্তরে আবরার বলল, ভাই দেখ, এখানে প্রশ্নটা ভালোবাসার নয়, বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমরা নিজেদের মধ্যে সমাধান করতে চেয়েছিলাম, তাই কাউকে জানাইনি। 1 মাস পর হয়তো আমাদের ডিভোর্সও হয়ে যাবে, তখন সব আবার আগের মতোই হয়ে যাবে। প্লিজ ভাই, ভুল বুঝিস না আমায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এবার অনেকক্ষণ মুষ্টিবদ্ধ হাতটা আবরারের মুখে বসিয়ে দেয় ফারদিন। হঠাৎ এমন খুশির আঘাতে ছিটকিয়ে কিছুটা পিছনের দিকে চলে যায় আবরার। বলতে আর একটা মেরে দেয় ফারদিন। পিছন থেকে ফারা দৌড়িয়ে এসে ফারদিনের এক হাত চেপে ধরে বলে, প্লিজ ভাইয়া ওকে এইভাবে মেরো না। ফারদিনের রাগটা এতই বেশি ছিল যে ফারার কথা কানে না নিয়ে তাকেও সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। ছিটকে কিছুটা দূরে গিয়ে ঘাসের মাঝে পড়ে ফারা। রাগী দৃষ্টিতে বলে, একটু বেশি আদর করি আর ফ্রিলি কথা বলি দেখে মাথায় চড়ে বসেছিস না? ফারদিন এবার নিজেকে শান্ত করার চেষ্টা করে চারদিকে তাকিয়ে দেখে আর কিছুক্ষণ এমন চলতে থাকলে লোক জড়ো হয়ে যাবে এখানে। তাই ফারা এক হাত চেপে ধরে টানতে টানতে মেন রোডের দিকে হাঁটা ধরে সে। ওদিকে নাক থেকে ঝরে পড়া রক্তটা হাত দিয়ে মুছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আবরার। ফারদিন আবার থেমে আবরার দিকে চেয়ে বলল, বন্ধুত্বের মর্যাদা এভাবে দিবি তা ভাবিনি আমি। আজ থেকে ফারদিন নামক কোনো ফ্রেন্ড তোর জীবনে নেই। বলে ফারাকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে রওনা দিল ফারদিন। আমাদের পছন্দের বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমরা আমাদের সিদ্ধান্ত পাকা করেই আজ ফাইনাল কথা বলতে এসেছি। আর যেখানে আমাদের ছেলেই ফারা আমাকে পছন্দ করেছে সেখানে আমাদের দ্বিমত নেই। আর ফারার বাবা একটু হাসি দিয়ে ঘড়ির দিকে তাকালো। ফারদিনিও তো এখন আসবে বলেছিল। বলল আজ অফিস থেকে ছুটি নিয়েছে, কিছুক্ষণের মাঝে চলে আসার কথা, অথচ এখনো খবর নেই। তখনই ফারাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো ফারদিন। কেঁদেই চলেছে ফারা।
বাবা বসা থেকে উঠে বলল, কি হলো ফারদিন? ফারু কাঁদছে কেন? আর ওকে কোথা থেকে নিয়ে এলি? ফারু তো ঘরেই ছিল। ফারদিন এখনো রাগী লুক নিয়ে বলল, ঘরেই ছিল তোমার মেয়ে, তাই না? মাকে জিজ্ঞেস করো কোথায় ছিল এতক্ষণ। ততক্ষণে মা ড্রয়িং রুমে এসে বলল, ফারু তো 5 মিনিটের কথা বলে বাইরে গিয়েছিল। কেন, কি হয়েছে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো কাহিনী কি। ফারা এবার কাঁদো কাঁদো ভাব নিয়ে নিজেকে সামলাতে না পেয়ে চিৎকার করে বলল, আমার হাজবেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি। শুনেছো তোমরা? আমার হাজবেন্ড আবরারের সাথে দেখা করতে গিয়েছিলাম। এখন তোমরাও আমাকে মারবে, তাই না? মারো, সবাই মারো আমাকে। আমার ইচ্ছে, আমার চাওয়া তো কখনোই জানতে চাওনি তোমরা। কেন আমার জীবনে সব তোমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে? কেন আমার কোনো কিছু চাওয়ার কোনো অধিকার থাকবে না? কেন আমার মতামত একটা বার জানতে চাইলে না তোমরা? আমার জীবনে কি আমার চাওয়ার গুরুত্বটা একটুও নেই? শুনে রাখো সবাই, আবরারকে বিয়ে করে নিয়েছি আমি। এখন সে ছাড়া আর কারো ঘরে নিয়ে যাওয়ার অধিকার নেই আমাকে। বলে কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে গেল ফারা। ওইদিকে ছেলের বাবা ও মা হাঁ করে বিষয়গুলো তাকিয়ে দেখছে। পাশ থেকে ছেলের মা বলে উঠল, ছি, এমন একটা দুশ্চরিত্রা মেয়েকে কিভাবে আমাদের ছেলে পছন্দ করলো? বিয়ের আগেই অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকার পরও এই মেয়েকে আমার ছেলের বউ বানাতে এসেছি। ছি। পাশ থেকে ছেলের বাবা বলল, বিয়ের কথাবার্তার নামে এই বাড়িতে ডেকে এনে মেয়ের কুকর্ম দেখিয়ে আপনারা মোটেও ঠিক করেননি। এর জবাব আপনাদের সবাইকেই দিতে হবে। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো তারা। বের হওয়ার সময় ছেলের মা বলে গেল, খুব তো বড় বড় কথা শুনতাম এই মেয়েকে নিয়ে, যে এমন মেয়ে তেমন, বাবা মায়ের মুখের উপর কথা বলারও সাহস নেই। খুব ভদ্র ঘরের মেয়ে। এখন দেখছি ঠিক তার উল্টো। না জানি আরো কত কুকর্ম ঢেকে রেখেছে এই মেয়ে, বিয়ে দিতে চাইছে তারপর। বলেই থমথম শব্দে পা ফেলে বেরিয়ে গেল তারা। বাবা কথা বলার শব্দ হারিয়ে সোফায় বসে গেল ধপাস করে। মা দেখে রক্তিম চোখে হাতে মুষ্টিবদ্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিচ্ছে। রুমে গিয়ে স্থির হয়ে কয়েকটা বড় বড় শ্বাস নিল ফারদিন। এমন একটা ঘটনা ঘটে গেছে তার এখনো বিশ্বাস হচ্ছে না। সবার ভালোবাসায় পূর্ণতা পাক, এটাই সে চায়। কিন্তু আবরার? তাকে হিট করার আগ মুহূর্তেও ফারদিন জিজ্ঞাসা করলো সে ফারাকে ভালোবাসে কিনা, কিন্তু আবরারের উত্তরে না সূচক শব্দটাই খুঁজে পেয়েছিল সে। কারণ সে বারবার বলছিল এটা একটা অ্যাক্সিডেন্ট, আর 1 মাস পরে বিচ্ছেদ হলে সব আগের মতন হয়ে যাবে। কিন্তু ফারা, সে কি মেনে নিতে পারবে সব? আর একজন ডিভোর্সি মেয়ে সমাজে কতটা অবহেলিত, এটা ফারার সাথে মেলাতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি সে। রাগে আবরারকে হিট করে বসে। রুম থেকে বেরিয়ে ফারার রুমের দিকে এগিয়ে গেলেই দেখে ভিতর থেকে দরজা বন্ধ। ভিতর থেকে ঠাস ঠাস শব্দ আসতেই জানলা দিয়ে উকিয়ে দিয়ে দেখে মা হাতে বাবার একটা বেল্ট নিয়ে নানান ধরনের কথা বলে বলে বেধরম পেটাচ্ছে। আর বাবা ড্রয়িং রুমের সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। এত আদরের মেয়েটাকে বাঁচাতেও আসছে না আজ। ফারদিন বারবার দরজায় থাপ্পড় দিতে দিতে মাকে ডাকতে লাগলো। মায়ের এমন রূপ দেখেছিল সে ছোট্টবেলায়। বড় হওয়ার পর আজ প্রথম এমনভাবে পেটাচ্ছে ফারাকে। মায়ের বলা কথাগুলোর কোনো উত্তর না দিয়ে চুপচাপ ফ্লোরে বসে মার খাচ্ছে আর কান্না করছে ফারা। কারণ মা সব সময় বলতো তাদের কথার বাইরে কিছু করলে কেটে নদীতে ভাসিয়ে দিবে, তবু কোনো অন্যায়কে মেনে নিবে না সে। মায়ের হিংস্র রূপটা এর আগে কখনো দেখেনি ফারা। ছোটবেলায়ও অনেক মেরেছিল। হয়তো গাছ থেকে চিকল ডাল ভেঙে কয়েকটা লাগিয়ে দিত, আবার কখনো পড়ার টেবিল থেকে স্কেল নিয়ে কয়েকটা দিত। ওগুলোকে মার বলা গেলেও আজকেরটা কে কোনো মতেই মার বললে ভুল হবে। বাইরে থেকে ফারদিন বারবার দরজায় আঘাত করে বলল, মা তুমি পাগল হয়ে গেলে আজ। কিন্তু কোনো কথাই কানে না নিয়ে নিজের সব শক্তি নিয়ে পিটিয়ে মনে হচ্ছে সব রাগ এই মারের মাধ্যমেই ঝাড়লেন। একটাই মেয়ে, আশেপাশের কিছু মেয়েদের খবর শুনতে শুনতে সব সময় ফারাকে নিয়ে যে ভয়টা পেত সেটাই আজ সত্যি হয়ে গেল। মেয়েকে এত শাসন করলেও শেষে এসে সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল সে। নিজের সবটুকু রাগ এতক্ষণ ঝেড়ে রুম থেকে বেরিয়ে গেল তার মা। ফারদিন দ্রুত রুমে ঢুকে দেখে ক্লান্ত শরীর, চোখ বন্ধ হবে হবে ভাব নিয়ে ফ্লোরে শুয়ে আছে ফারা।
একটু আগের আঘাতগুলো হাতে পা যতটুকু দেখা যাচ্ছে সবটাই লাল হয়ে আছে। কিছু জায়গা ফেটে রক্ত বেরিয়ে গেছে অনেকটা। মায়ের এমন রূপটা যেন কল্পনায় আনতে পারছে না। ফারদিন দ্রুত ফারাকে কোলে তুলে নিয়ে সবাইকে উঁচু গলায় ঝাড়ি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলে। সন্ধ্যার আগে বাসা ফিরে রুমে নিশ্চুপ হয়ে বসেছিল আবরার। মাথা জুড়ে নানান চিন্তা। এতদিনে যে ভয়টা বারবার পিছন থেকে তাড়া করছিল আজ সেটাই সত্যি হয়ে গেল। কেন হতে হলো এমন? সবাইকে সবকিছু বুঝিয়ে বললে কি মেনে নিবে সব? প্লিজ, না চাইলেও সবকিছু একবার মেনে নাও না তোমরা। আমি যে আশেপাশের প্রিয় মানুষগুলোর ভয়ে কখনো তাকে ভালোবাসি শব্দটা বলারও সাহস পাইনি। কেন এমনটা হয়? প্রিয় জিনিসগুলো চাইলাম আর পেয়েও গেলাম। নিয়মটা এমন হলেই বোধহয় পৃথিবীটা সুন্দর হতো। তাহলে আর প্রিয় জিনিস হারানোর ভয় থাকতো না। প্রিয় মানুষটার কথা ভেবে বুকের ভেতরটায় ধুক ধুক শব্দ তৈরি হতো না। আমি যে ছায়া হয়ে হলেও তার পাশে থাকতে চাই। না চাইতেও নিজেকে জড়িয়ে ফেলেছি তার সাথে, যেমন করে কারোর সাথে তার ছায়া মিশে থাকে। নিজের মাঝে এসব ভাবতে ভাবতে নিজেকে আরো অস্থির করে তুলছে আবরার। এর মাঝে আইরিন এসে নাস্তা করার জন্য ও মায়ের কি জন্য যেতে বলেছে তাই ডেকে গেল। রুম থেকে বেরিয়ে দেখে মা চা হাতে সোফায় বসে টিভি দেখছে। আইরিন নাস্তা নিয়ে নিজের রুমে চলে গেল। আবরার চুপচাপ মায়ের পাশে গিয়ে ফ্লোরে বসে মায়ের কোলে মাথা রেখে নিশ্চুপ হয়ে রইল। মাথার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, কিরে এমন দেখাচ্ছে কেন? তোকে কিছু বলবি? আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, মা। মা এবার টিভি থেকে মনোযোগ সরিয়ে বলে, কি হয়েছে তোর? ছোটবেলা থেকে কখনো তোমাদের কথার অবাধ্য হয়েছি? না, কারণ আমার ছেলে তো অবাধ্য হওয়ার মতো না। কখনো তোমার কথার বাইরে কিছু বলিনি। তোমাদের চাওয়াকে সব সময় প্রাধান্য দিয়েছি। আচ্ছা মা, আমি যদি তোমাদের কাছে খুব বেশি কিছু একটা চেয়ে বসি তাহলে দেবে আমাকে? যদি তোমাদের মনে আঘাত লাগবে এমন কিছু? চাওয়া অনেক রকমেরই হয়, শুধু নিজেকে মিলিয়ে দেখতে হয় যে আমি যে জিনিসটা চাইছি তা আমার লাইফে কতটুকু দরকারি, আর এর মাঝে কি আমার উপকার হবে নাকি অপকার, সব মিলিয়ে চাওয়াগুলো হতে হবে সব থেকে উত্তম। আমি জানি না মা, আমার চাওয়াটা আমার জন্য কতটুকু বেস্ট হবে। শুধু এটা জানি যে চাওয়াটা পূরণ না হলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। মা একটু হেসে বলল, চাওয়াটা কি ফারহা? আবরার মুহূর্তেই অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তুমি কিভাবে জানো মা? মা আবারও হেসে বলল, ওটা পরে বললো, এখন কাজের কথা বল। তাকে পেলে তুই হ্যাপি হবি? জানি না মা, তবে না পেলেও হ্যাপি থাকতে পারবো না। প্লিজ মা, এই একটাই চাওয়া তোমার কাছে, জীবনে কিচ্ছু চাইবো না। তোমরা যা বলবে তাই করব। মায়ের হাসিটা আরো বেড়ে গেল। হাসতে হাসতে বলল, তোর মাঝে আজ ঠিক সেই ছোট্ট কালের অভ্যেসগুলো ফিরে উঠেছে। ছোটবেলায়ও কিছু আবদার করলে ঠিক এভাবে বলতি। মা, আমি যদি ফারহাকে এখানে নিয়ে আসি তাহলে তোমরা মেনে নিবে মা? যদি তোরা একে অপরকে মন থেকে ভালোবাসিস আর তোরা যদি এতে সুখে থাকতে পারিস তাহলে নিয়ে আয়। সত্যি মা? হুম। কিন্তু বাবা? তোর বাবার কথা ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব তাকে। থ্যাংক ইউ মা, লাভ ইউ। আমার দেখা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা হলো তুমি। হসপিটালে ফারার পাশে বসে আছে ফারদিন, পাশে ঘুমিয়ে আছে ফারা। প্রথমে নিয়ে আসার পর অনেক ভয় ছিল ফারদিনের। এরপর ডাক্তার এসে দেখে গেল, মেডিসিনও দিয়ে গেছে। এখন কিছুক্ষণ লং টাইম রেস্ট নিলে মোটামুটি সুস্থ হয়ে যাবে। রাত তখন 9টা। ফারদিনকে পাশে দেখে এক পাশে লুকিয়ে গ্লাস ভেদ করে ফারার দিকে চেয়ে আছে আবরার। ফারা হসপিটালে ভর্তি হয়েছে শুনেই ছুটে এসেছিল। এসেই ফারদিনকে ওর পাশে দেখে আর সামনে গেল না, আড়াল থেকে তাকিয়ে রইল। হয়তো বাসায় অনেক কিছু হয়ে গেছে ফারার সাথে, যার কারণে হসপিটাল পর্যন্ত আসতে হলো তাকে। আবরারের চোখে কোণে এক ফোঁটা জল জমে এলো। প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আছে যে সময়টা খুব খারাপ কাটে। তার জীবনে হয়তো এই সময়টা। পরের দিন বাসায় নিয়ে চলে গেল ফারাকে, কিন্তু ফারা এমন অবস্থা দেখেও মন গড়ল না কারো। কথা কখনো গোপন থাকে না, তেমন খবরটাও চলে গেল আশেপাশে মানুষের কানে।
ওই দিনের ওই মহিলাটা কিছুক্ষণ আগে এসে বলল, বলেছিলাম বিয়ের বয়স হয়েছে মেয়েকে বিয়ে দিতে। না, উনি ওই দিন আরও উল্টা কত মহান মহান কথা শোনালো মেয়েকে নিয়ে। শেষে কি হলো? ওই যেই লাউ সেই কদু। ফ্যামিলির অবহেলা, আশেপাশে মানুষদের এমন কথা সহ্য করে চুপচাপ রুমে বসে আছে ফারা। আজ 2 দিন বাবা মা কেউ কথা বলছে না তার সাথে। ফারদিন খাবার নিয়ে আসে, এরপর ওষুধ খাইয়ে দিয়ে যায়। ফোনের স্ক্রিনে আবরারের নাম্বারটা ভেসে উঠলে তা দেখে কেটে দেয় ফারা। কল লিস্ট চেক করে দেখে এই 2 দিনে অগন্তি বার ফোন দিয়েছে আবরার, বাট সে রিসিভ করেনি। কিছুক্ষণ ফোনের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলে আবারও ফোন আসে। এবার রিসিভ করে নিশ্চুপ হয়ে থাকে সে। ওপাশ থেকে আবরার বারবার কথা বললেও সে ছোট্ট করে বলে, কেন ফোন দিয়েছো এতবার? তুমি ফোন রিসিভ করছিলে না কেন? ভালো লাগছে না তাই। বাসার পরিবেশ এখন কেমন? ভালো না। ওহ, ভাইয়া ছাড়া আর কেউ ফিরেও তাকায় না আমার দিকে। এখন মেনে নিয়েছে? না, মা বলেছে বাসা থেকে বের হয়ে যেতে। আর বাবা 2 দিন ধরে বাড়িতে কিছু খায় না। হয়তো আমি আছি বলে কিছু সহ্য হচ্ছে না তাদের। শুধু ভাইয়া কথা বলে আমার সাথে। একটুও ভালো লাগছে না আমার দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে দূরে কোথাও হারিয়ে যাই। খেয়েছো কিছু? না, ভাইয়া এখনো ফিরে আসেনি। সে বাহির থেকে নিয়ে আসলে তখন খাবো। কেন? বাইরে থেকে কেন? মা বলেছে বাসায় খাওয়া দাওয়া সব বন্ধ আমার, আর বাসা থেকে চলে যেতে। আমাকে সহ্য করতে পারছে না কেউ, এত কিছু আর নিতে পারছি না। ইচ্ছে করছে মরে গিয়ে সবাইকে মুক্ত করে দিই, তখন আপনিও মুক্তি পেয়ে যাবেন। আর কিছু না বলে ফোন রেখে দিল আবরার। একটা শ্বাস নিল ফারা। নিশ্চংকোচে আবরারের কাছে আজ বলে দিল তার অভিযোগগুলো। সে কেউ না, সেও তো ভালোবাসে না আমায়। সব খারাপ, কেউ ভালো না। ফারার বাসার সামনে এসে ফোন দেয় আবরার, বলে এক্ষুনি রাস্তায় আসতে, নয়তো সে নিজেই ভিতরে চলে আসবে। রাত তখন 11টা। একটু আগে ফারদিন খাবার খাইয়ে বলল ঘুমোতে। বাড়িতে সবাই হয়তো ঘুমিয়ে আছে। রুম থেকে বেরিয়ে চুপচাপ বাইরে চলে আসে ফারা। আজ আর ভয় করছে না, সবাই তো জেনেই গেছে সব, যা হওয়ার হয়ে গেছে। আর সে বাসা থেকে চলে গেলেই তারা হ্যাপি। রাস্তায় এসে আবরারের সামনে দাঁড়ায় সে, শান্তভাবে বলল, যা বলার তাড়াতাড়ি বলুন। আর কয়দিন বাকি আছে ডিভোর্সে? দিন গুনতে হবে না আর, চলো আমার সাথে। কোথায়? আমার বাসায়। একসাথে থাকবো আমরা দুজন। ফারা একটু হাসি রেখা টেনে বলল, ভালোবাসা ছাড়া করুণা দেখাতে গিয়ে এমন করলে সুখী হতে পারবেন না। তার চেয়ে বিচ্ছেদই ভালো। ভালোবাসি বলেই হাত ধরতে এসেছি, আর না বাসলে ছেড়ে দেওয়া হাত ছাড়াই থেকে যেত। আর কিছু না বলে ফারার হাত চেপে ধরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আবরার। তখন গেট দিয়ে বেরিয়ে আসে ফারদিন। আবরার এমন শক্ত করে ধরে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে বলল, ওই দিন এর জন্যই বলেছিলাম ফারাকে ভালোবাসিস কিনা। ওই দিন যদি ডিভোর্সের কথা না বলে এভাবে ভালোবাসি বলতি, তাহলে এত কিছু হতো না। আমি নিজেই ফারাকে তোর কাছে তুলে দিয়ে সব সামলে নিতাম। মা বাবা হয়তো আরও কিছুদিন এভাবে রাগ করে থাকবে, ধীরে ধীরে আমি মানিয়ে নিব ওদের। তোরা হ্যাপি থাক, এটাই চাই। চলে যা তোরা, এক্ষুনি চলে যা, নিজের মতো করে সবকিছু গুছিয়ে নে। আবরার চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন করুণ গলায় ডাকলো, আবরার। বলে আবরারকে জড়িয়ে ধরে বলল, ওই দিনের ব্যবহারের জন্য সরি রে। এখনো মন খারাপ করে থাকবি? আর শোন, ফারুকে কখনো কষ্ট দিস না। আমি জানি তোর কাছে থাকলে ও খুব ভালো থাকবে। আগলে রাখিস, কেমন? আর কষ্ট দিস না আমার বোনটাকে। আবরার আর ফারা চলে যাওয়ার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল ফারদিন। ল্যাম্পপোস্টের আলো চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে উঠেছে। টলমলের অশ্রুকণা গড়িয়ে পড়ার আগেই তার টিস্যু দিয়ে মুছে নিল সে। ঠোঁটের কোণে একটা হাসির রেখা টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বাড়িতে ঢুকে গেট লাগিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। হয়তো সব কিছু আগের মতন ঠিকঠাক হয়ে যাবে একটা সময়, কিন্তু এই পরিস্থিতিতে হার মেনে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেললে তার কখনো ফিরে পাওয়া যাবে না।
হয়তো কিছুদিন কষ্টে থাকবে সবাই, কেউ ভালো থাকবে না, তবু সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে এই কিছু সময়টা সব সহ্য করে নেওয়াই ভালো। কারণ মায়া শব্দটা বড্ড জটিল একটা শব্দ। আবার এইসব বিসর্জনগুলো আর সবটুকু ভালোবাসা সঠিক মানুষের প্রতি বিনিয়োগ না করলে তার উল্টোটাই হয়। কারণ ভালোবাসা মানুষকে ধোঁকা দেন না, মানুষ মানুষকে ধোঁকা দেয়। আর জীবনের সঠিক মানুষকে বেছে না নিয়ে পরে ঠকে গেলে অনেকেই বলে ভালোবাসা বলতে কিছু হয় না, সবই বিশ্বাসঘাতকতা। এই ক্ষেত্রে দোষটা ভালোবাসাই না, দোষটা হলো সঠিক মানুষ নির্বাচন করার মাঝে নিজের ব্যর্থতা। গাড়ির ভাড়া মিটিয়ে ফারাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো আবরার। বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল বাজালে কিছুক্ষণের মাঝে মা এসে দরজা খুলে দেয়। আবরার মায়ের দিকে চেয়ে বলে, ফারহাকে নিয়ে এসেছি মা, একেবারের জন্য। ফারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আজ শুধু এক কাপড়ে আবরারের হাত ধরে চলে এসেছে এই বাড়িতে। আজ থেকে সারা জীবনের জন্য এই ফ্যামিলিটা তার নিজের ফ্যামিলি। আবরার ইশারা করে বলল মাকে সালাম করতে। আবরারের ইশারায় ফারা চুপচাপ তাই করলো। পাশে এসে দাঁড়ালো বাবা, বাবাকেও সালাম করে উঠে দাঁড়ায়। মা ফারাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমার ছেলে কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি আর নিবেও না। ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেয় সবসময়, তাই তার এই সিদ্ধান্তেও আমরা দ্বিমত পোষণ করছি না। আমাদের একটাই ছেলে, সে সুখী হলে আমরাও সুখী। এক আকাশ সমান সুখ নিয়ে এই বাড়িতে প্রবেশ করো আজ। দুঃখ সব পেছনে ফেলে আসা অতীত হয়ে যাবে। আশা করি আজ থেকে এই বাড়ির সবাইকে আপন করে নেবে, সবাইকে তোমার নিজের মানুষ বানিয়ে নেবে। তোমাদের দুজনের জন্যই রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আবরার কিছুক্ষণ এক পলক মায়ের দিকে তাকিয়ে থাকে। ইস, পৃথিবীর সব মা বাবা যদি তার মতো হতো, তাহলে হয়তো সবার ভালোবাসায় পূর্ণতা পেত। আজকাল বেশিরভাগ বাবা মাই মেয়ের সুখ খোঁজে ছেলের অর্থ ও উপার্জনের মাঝে। অপরন্ত অর্থ সম্পদ দিয়ে সংসার সুখী করা যায় না, যদি সেখানে ভালোবাসার অভাব থাকে। আজ সারাদিন প্রচুর গরম পড়েছে। ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনতাম গ্রীষ্মের শেষ সময়ে হুটহাট বেশি গরম পড়া মানেই এরপর আছড়ে বৃষ্টি নামা। গরমের সেই সাথে ভয়, অস্থিরতার ঘামে সারা শরীর অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করেছে ফারার মাঝে। মা আইরিনের দিকে তাকিয়ে বলে, ফারহাকে তোর রুমে নিয়ে যা, আর ভালো দেখে ফারহাকে পারফেক্ট এমন জামা বের করে দে, ফ্রেশ হয়ে পরে নিবে সে। আর কালকে গিয়ে আবরার ওর প্রয়োজনে সব কিছু নিয়ে আসবে। আইরিন একটু হেসে বলল, আচ্ছা সমস্যা নেই, আমার সব জামাই তাকে পারফেক্ট হবে। আবার পাশ থেকে বলল, তোকে জামার কথা বলেছে, জামাইয়ের কথা বলেনি। আইরিন এবার হাস্যোজ্জ্বল মুখে আবরারের দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকায়, মানে বিরক্ত প্রকাশ করছে, হাসি থামিয়ে রাখছে এমন। আরও কয়েকদিন কেটে গেল। ইদানিং আইরিনের দিন খুব ভালো কাটছে। প্রথমত ফারা এখন তার সাথেই থাকে, আর দ্বিতীয়ত আর 2-1 দিনের মাঝে মাহিন দেশে ফিরছে। তাই আইরিনের খুশির মাত্রা আকাশ সমান। অনেক দিন তো দূরে ছিল মাহিন, কাছে থাকলে অবশ্যই মায়া বাড়বে, আর মায়া থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়। নিজের রুমে তো কখনোই কারো প্রবেশ পছন্দ করতে না ভাইয়া, তাহলে কি ফারহাও সবসময় তোমার রুমের বাইরে থাকবে? বলে খিকখিক করে হেসে দিল আইরিন। পাশ থেকে মা বলল, কেন, ফারহা তোর কাছে থাকছে বলে কি তোর অসুবিধা হচ্ছে? আইরিন এবার সিরিয়াস লুক নিয়ে বললে, আমি মোটেও এমনটা মিন করিনি, আমি জাস্ট ভাইয়ের সাথে মজা করছিলাম। আর আমি চলে গেলে তো ফারহা আমার রুমে একাই থাকবে, আমার সমস্যা হবে কেন? আর ফারহা সব সময় আমার সাথে থাকলে তো আমি আরো বেশি খুশি। পাশ থেকে আবরার বলল, আইরিন চলে গেলে তো ফারহা ওই রুমে একা ঘুমাতে ভয় পাবে, তাই না ফারহা? এবার ফারা মুখ খুলে বলল, আমি বাচ্চা না যে ভয় পাবো, আগেও আমি একা থাকতাম, তাই প্রবলেম হবে না। আবার কিছু একটা ভেবে আবারও বলল, আরে ফারহা, লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি যে লজ্জায় কাউকে ভয়ের কথা বলছো না, এটা তো আমরা বুঝতে পারছি। ভূতের ভয় তো তুমি নিশ্চয়ই পাও, তাই না? ফারা আবারও বলল, ভূত টুট বলতে কিছু নেই, আমি ওসব বিশ্বাস করিও না, ভয় পাই না। আইরিন আবারও বলল, ঠিকই তো, ফারহা বড় মেয়ে, ছোট বাচ্চা না। আর মা শুনো, অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে সব কিছু কমপ্লিট করে তারপর ওদেরকে একসাথে থাকতে দিবে, এর আগে না। আপনার আর কিছুই বলতে পারছে না।
রাগ এবং লজ্জায় মায়ের দিকে আর চোখে তাকিয়ে হাসতে হাসতে আইরিনকে বলে, দয়া করে তুমি একটু কম পণ্ডিতি করো বোন, না হলে পরে কিন্তু পিঠের উপর ধুমধাম ভূতের চাপা পড়তে পারে। রাতে ঘুমাতে গেলে আইরিন বলে, কিছু আইডিয়া দিন না প্লিজ। ফারা ফাঁস থেকে বলল, কি আইডিয়া বলো? মাহিনের কাছে কিভাবে যাব? তোর জামাই তুই কি করবি না করবি এটা তোর ইচ্ছা। ভাবছি কালো রঙের একটা শাড়ি পরে ওর সামনে দাঁড়াবো। ও সব কিছু কালো ব্যবহার করে, নিশ্চয়ই ওর ব্ল্যাক কালার খুব পছন্দ হবে। এমন ভাব করছিস মনে হয় প্রথম ওর সাথে দেখা করতে যাবি। অনেকটা ওরকমই। ওরকম মানে? কাউকে বলিস না, হ্যাঁ? বিয়ের পর যে 10-12 দিন ওই বাড়িতে ছিলাম, ওই কয়েকদিন মাহিন আমার দিকে ফিরেও তাকায়নি ভালোভাবে। রাতেও অন্য কোথাও গিয়ে ঘুমাতো। এখনো ভালোবাসা তৈরি হয়নি দেখে আমার কাছেও আসেনি। ভাবতে পারিস কত ভালো মানুষ সে। মোট কথা হলো আমাদের এখনো ঠিকভাবে কথাও হয়নি, তাই এত নার্ভাস লাগছে। ফারা কিছুটা ভাবুক হয়ে বলল, মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না, একটু খুলে বলবি কাহিনীটা কি? পরে একদিন বলবো, এখন শুধু তাকে ইমপ্রেস করার কথা ভাবছি। বলে শুয়ে পড়ল আইরিন। ফারা কিছুক্ষণ চিন্তিত ভাব নিয়ে বসে থেকে আইরিনের দিকে তাকালো। কিছুই মাথায় ঢুকছে না তার। আইরিন চোখ বন্ধ করে বলে, তুই শুয়ে পড়লে লাইট অফ করে দিস। আইরিন যে খুব আনন্দে আছে তা আইরিনের আচরণ দেখে বুঝতে পারছে ফারা। তবে আইরিনের কথাবার্তাগুলো বলছে ভিন্ন কাহিনী। বেশিক্ষণ না ভেবে সেও ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিল। মাহিন আসবে আজ। এই বাসা থেকে সবাই গেল ওই বাসায়, সাথে ফারাও। মাহিনের বাবা ও আবরার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসলো। বাসায় প্রবেশ করার পর সবার সাথে কথা বলে ভিতরে প্রবেশ করলো। আইরিন সেই সকাল থেকে সাজুগুজু করে সব যেন পানির জোয়ারে ভেসে গেল। কারণ এত কিছু করেও মাহিনকে ইমপ্রেস করতে পারলো না। মাহিন তেমন একটা পাত্তা দিল না তাকে। এরই মাঝে একটু সন্দেহ ঢুকে গেল ফারার মাঝে। তার কেন যেন মনে হচ্ছে আইরিন কিছু লুকিয়ে রেখেছে। কারণ আসার পর থেকে আইরিনকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না মাহিন। আইরিনকে কিছু জিজ্ঞাসা করলেও বিষয়টা ফানিভাবে হেসে উড়িয়ে দিল সে। তার ধারণা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পরের দিন আইরিনকে ওখানে রেখেই বাসায় চলে আসে সবাই। সবার মনটা বিষণ্ণ, কারণ আইরিনকে একেবারে দিয়ে এসেছে ওই বাড়িতে। এরপর এই বাড়িতে আসলেও আসবে মেহমান হিসাবে। যাই হোক, মেয়েটা সুখে থাকলেই সব কষ্ট মুছে যাবে। পার হয়ে গেল আরও কয়েকদিন। ইদানিং মাহিনের চলাফেরা কেমন সন্দেহজনক মনে হচ্ছে আইরিনের কাছে। দেখে মনে হচ্ছে কিছু একটা করার জন্য উত পেতে আছে, কিন্তু বিষয়টা কি তা বুঝতে পারছে না সে। সন্ধ্যায় কলিং বেল বাজতে গিয়ে দরজা খুলে আইরিন। বাইরের দৃশ্য দেখে মুহূর্তেই বুকটা কেঁপে উঠল তার। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য পায়ের নিচে যে মাটি খুঁজে পাচ্ছে না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে মাহিন দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাসায় এসেছে। আর কয়েকটা অবাক করা বিষয় হলো, যে মেয়েটাকে বিয়ে করেছে তার শরীরের গঠন দেখে মনে হচ্ছে কম করে হলেও 6-7 মাসের প্রেগনেন্ট মেয়েটা। আর মাহিন মেয়েটাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাতে আইরিনকে সামনে থেকে সরিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। আইরিন যেন এখনো বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। সব স্বপ্নর মতন মনে হচ্ছে আজ। মাহিন তার দ্বিতীয় স্ত্রী নিয়ে সংকোচ ছাড়াই বাসায় প্রবেশ করলো। আইরিন এখনো দরজার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ যেন বুঝে উঠতেই পারছে না সে। মুহূর্তেই তার মা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে, আর হাঁ করে তাকিয়ে আছে মাহিনও পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। অবাক দৃষ্টিতে এক হাতে মেয়েটার দিকে ইশারা করে বলল, মেয়েটা কে? মাহিন কোনো সংকোচ ছাড়াই বলল, আমার স্ত্রী, তোমাদের বৌমা। মা একটু রেগে গিয়ে বলল, এসব কোন ধরনের ফাজলামো মাহিন? বউ মানে? নিজের বিয়ে করা বউয়ের সামনে দাঁড়িয়ে আরেকটা মেয়েকে বউ হিসেবে পরিচয় দিতে তোর একটুও লজ্জা লাগছে না? মাহিন সোজাসাজাভাবে বলল, বিয়ে করা স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দেওয়াতে তো আমি লজ্জার কিছু দেখছি না। মা ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, কেন করলি এমনটা? ঘরে বউ রেখে অন্য একটা মেয়েকে কিভাবে বউ হিসেবে আনলি তুই? মাহিন পুনরায় মাথা উঠিয়ে বলল, আমার লাইফ তোমাদের কথায় অনেক চলেছে, বাট আন্ডা বাই লাইফ বাই রুলস। বলে নতুন বউকে নিয়ে রুমের দিকে চলে গেল মাহিন। আইরিন এবার একটা শ্বাস নিয়ে স্ট্রং হয়ে দাঁড়ালো।
মনে কিছু সাহস সঞ্চয় করে দৌড়ে রুমের সামনে গিয়ে দুজনের পথ আটকে দাঁড়ালো আর মাহিনের দিকে চেয়ে বলল, আপনি চাইলেই যা ইচ্ছে তাই করতে পারেন না। মাহিন রাগ ও বিরক্তিতে বলল, মাথা এমনিতেই অনেক গরম হয়ে আছে, তাই অযথা সামনে এসে নিজের বিপদ টেনে আনবে না একদম। আর তোমাকে আমি আগেই বলেছি, এ বাড়িতে বউ হয়ে থাকতে পারবে, বাট কখনো বউয়ের অধিকার চাইতে আসবে না। আপনি বললেই হলো নাকি? তাহলে বিয়ে করেছেন কেন আমাকে? দেখেন মাহিন, আমি কোনোভাবেই আপনাকে অন্য একটা মেয়েকে নিয়ে রুমে ঢুকতে দিব না। আর কিছু না বলে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আইরিনের গালে। এরপর বউ নিয়ে সোজা রুমে প্রবেশ করে মাহিন। আইরিন গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, এসব কি হচ্ছে মা? ওকে কিছু বলো না। কেন ঘরের মাঝে সতীন নিয়ে আসলো সে? প্লিজ মা, ওকে কিছু বলুন না। মাথায় হাত দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে মাহিনের মা, আর এক পাশে বসে কান্না করছে আইরিন। মাহিন রুম থেকে বের হলে আইরিন ছুটে গিয়ে মাহিনের সামনে দাঁড়িয়ে বলল, বলুন না, আপনি কি সত্যি সত্যি বিয়ে করেছেন নাকি কোনো প্র্যাঙ্ক করছেন? দেখুন, আমি কোনোভাবেই অন্য কোনো মেয়েকে আপনার সাথে সহ্য করব না। মাহিনের সোজা উত্তর, আমি কেন প্র্যাঙ্ক করতে যাব? ওর সাথে আমার 4 বছরের রিলেশন, আর এখন তাকে বিয়ে করে স্ত্রী মর্যাদা দিয়েছি। তাহলে আমি কে? কেন বিয়ে করেছেন আমায়? বলুন, কেন বিয়ে করেছিলেন আমায়? বাবা মায়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, আর তখন জানতাম না যে মাহি প্রেগনেন্ট ছিল। বিয়ের দিন রাতে জানতে পারি আমি যে মাহি প্রেগনেন্ট। তারপর থেকে যেন সব এলোমেলো লাগছিল। পারিনি তোমাকে কিছু বলতে, আর পারিনি মাহিকে প্রত্যাখ্যান করতে। তো আমি কি করবো বলো? ও জীবনটা এভাবে নষ্ট করে দিতে চাইনি আমি, তাই স্ত্রী অধিকার দিয়ে দিলাম। আর আমার জীবনটা কি জীবন না? আমার জীবনটা কেন নষ্ট করলেন? দেখেন মাহিন, আমাকে যতটা ভালো দেখছেন আমি মোটেও ততটা ভালো মেয়ে না। মেরে ফেলবো এই মেয়েকে, তবুও আমার স্বামীর ভাগ কাউকে দিব না আমি। মাহিন এবার লাগো তার কয়েকটা চট দিয়ে আইরিন চুল চেপে ধরে বলে, খুব পাগনা গজিয়েছে না? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, কবুতরের খোপের মতো বাসা থেকে এমন রাজপ্রাসাদে পা দিয়ে সাহসটার আকাশ ছুঁয়েছে। বেশি ত্রিং বিরিং করবি তো একদম পাকনা দুটি কেটে মাটিতে ফেলে রেখে দেবো, ছোট লোকের বাচ্চা। বলে আইরিনের চুল ছেড়ে হাঁটা ধরে মাহিন। আইরিন রাগে কাঁদতে কাঁদতে বলে, একটা কেউ ছাড়বো না আমি। আপনাদের স্বামী স্ত্রী দুজনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। সেই বিয়ের পর থেকে অনেক অপমান সহ্য করেছি, কাউকে কিছু বুঝতে দিইনি। আর না, আমার বাবা ভাইয়াকে এক্ষুনি জানাচ্ছি সব কিছু। একটাও শান্তিতে থাকতে পারবি না, সব কিছু এলোমেলো করে দেবো আমি। শান্ত আইরিনকে যেন আজ খুব হিংস্রই দেখাচ্ছে। আসলে অনেক মানুষ এমন, নিজের প্রিয় মানুষটার সাথে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না। আর কতদিন এভাবে থাকবে বাবা? জানো, ফোন দিয়ে ফারহা ইদানিং খুব কান্নাকাটি করে। আর তারও তো কোনো দোষ ছিল না। ফারহা কখনোই তোমাদের কথার বাইরে কিছু করতো না। একটা অ্যাক্সিডেন্টের মতো ঘটে গেছে বিষয়টা। হয়তো আল্লাহ তাদেরকে এক করে পাঠিয়েছে। আমরা তো চাইলে কপালে লিখন পরিবর্তন করতে পারি না, তাই না? দেখবে ওরা খুব সুখে থাকবে। মেনে নাও না বাবা। ফারহা প্রতিদিন কান্না করে শুধু একবার তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য। ফারদিনের কথায় বাবা বসা থেকে উঠে বলল, ওর কথা আমি শুনতেও ইচ্ছুক না। নেক্সট টাইম কখনো ওর জন্য কিছু বলতে আসবি না। সবাই যার যার মতো ভালো থাক। বলেই চলে গেল বাবা। ফারদিন মায়ের দিকে করুণ চোখে চেয়ে বলল, মা। মাও চলে গেল উঠছে। নিরুপায় ফারদিন নিশ্চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ। আর তখনই আপনার ফোন পেয়ে রিসিভ করে কথা বলে সে মাকে ডেকে দরজা বন্ধ করতে বলে বেরিয়ে পড়ে সে। মা কয়েকবার ডাক দিলেও কিছু বলল না ফারদিন। রাত বাজে তখন 11টা। অনেক রাত হয়ে যাওয়ায় মাহিনদের বাসায় যায়নি কেউ। আইরিনকে বলল কোনো রকমে আজকের রাতটা পার করতে, কালকে সকালেই আসছে তারা। পরের দিন সকালে রওনা দেয় আবরার, তার বাবা ও ফারদিন। মেয়ের এমন খবর শুনে বসে বসে কান্না করছে মা। ফারার শাশুড়ি মায়ের পাশে বসে তাকে শান্ত রাখার চেষ্টা করছে। ওই বাড়িতে যেতে যেতে সকাল পার হয়ে যায়। মাহিনও আজ বাড়িতেই ছিল। ওখানে যাওয়ার পর অনেক সিনক্রেট হয়ে যায় তাদের মাঝে। মাহিন রুমে গিয়ে অনেকগুলো টাকা এনে আবরারের গায়ে ছুরি মেরে বলে, এই নিন আপনার মেয়ের কাবিনের টাকা। আবরারের দিকে এইভাবে টাকা ছুঁড়ে মারা মাত্রই ফারদিন মাহিনের বুক বরাবর লাথি মেরে বলল, শুয়োরের বাচ্চা, টাকার গরম দেখাচ্ছিস? তোর কি ধারণা টাকা দিলেই সব হয়ে যায়? একটা মেয়ের জীবন নষ্ট করে টাকা দিয়ে সবকিছু উড়িয়ে ফেলতে চাচ্ছিস? বেশি বড়লোকই দেখাতে আসবি না।
একেবারে মেরে ফেলবো। লাথি খেয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে মাহিন। পাশ থেকে ওখানে দুইটা লোক এসে ফারদিনকে ধরে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আজ যেন ফারদিনের দু চোখ জুড়ে আগুন জ্বলছে। কারণ পাশে আইরিনের কান্না ভেজা মুখ দেখলে সব কিছু এলোমেলো লাগতে শুরু হলো তার। আবার নিজেও আজ ফারদিনকে আটকে রাখতে কষ্ট হচ্ছে, এমনই আচরণ করছে ফারদিন। এসবের মাঝে ওখানে কয়েকজন মানুষ এসব থামিয়ে বলল, দয়া করে এমন বিশৃঙ্খলা না করে ঠান্ডা মাথায় কথা বলি সবাই, এতে একটা সমাধান খুঁজে পাবেন। এমন বিশৃঙ্খলা করলে শুধু ঝামেলাই বাড়বে। আইরিনকে নিয়ে চলে এলো সবাই, কারণ জোর করে কিছু করলে ওই বাড়িতে আইরিন কখনোই সুখী হতে পারবে না। বাসায় আসার পর থেকে ফারাকে ধরে অনেকক্ষণ কাঁদলো আইরিন। আমার সাথে কেন এমনটা হতে হলো বলতে পারবি ফারহা? আইরিনকে জড়িয়ে ধরে ফারা বলল, কষ্ট পাবি না একদম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর লাইফে পারফেক্ট কাউকে পেলেও অনেক সময় সুখ কপালে থাকে না। এমন কাউকে বেছে নিতে হয় যে সারা জীবন তোর ছায়ার মতো তোর পাশে থাকবে। আমার লাইফে কেন এমন একটা মানুষ এলো না? কেন আমার সাথে এমনটা হতে হলো? হয়তো তোর লাইফও এমন কেউ আসবে যে তোকে সারা জীবন আগলে রাখবে, তোর ছায়া হয়ে তোর সাথে থাকবে সারা জীবন। আইরিন আর কিছু না বলে নিশ্চুপ হয়ে কাঁদছে। আজ আর বাসায় গেল না ফারদিন, কারণ এখানে সবই অস্বাভাবিক, কেউ স্বাভাবিক নেই। তাই রাতেও এই বাড়িতেই থাকছে আজ। রাত তখন গভীর, ঘুম আসছে না ফারদিনের। চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকার পরও ঘুম আসছে না। কেন যেন এক অজানা কারণের বুকের ভিতরটা ডিপ ডিপ করছে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা পেরিয়েছে। রুমের সামনে দিয়ে ছায়ার মতন কিছু চোখে পড়তেই উঠে বসে যায় সে। দরজা খোলা থাকায় দেখতে পায় এখনই রুমের সামনে দিয়ে কে যেন হেঁটে গেল। ফারদিনেও চুপচাপ রুমে থেকে বেরিয়ে আসে। দেখে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সে। ফারদিনেও দেরি না করে ছাদের দিকে হাঁটা ধরে। ছাদে আসতেই চাঁদের আলোয় দেখতে পায় আইরিন ছাদের এক পাশে খুব কিনারায় উঠে দাঁড়িয়ে আছে। অশ্রুসিক্ত চোখ মুছে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল সে। চোখ বন্ধ করে নিজের সব ভার নিজের দিকে ছেড়ে দিতেই খেয়াল করে সে হাওয়ায় ভাসছে। কেউ একজন এক হাত ধরে কোমর জড়িয়ে বিড়াল ছানার মতন ছো মেরে কোলে তুলে নিয়েছে। অবাকের চরম সীমানায় আইরিন, খুব অবাক সে। এই সময় আবার কে এলো? হাত পা হাওয়ার মধ্যে অনুভব করে কিছুক্ষণের জন্য নিজের তাল হারিয়ে চোখ বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো আইরিন। আসার সময় তো কাউকে দেখেনি, তাছাড়া এত রাতে সবাই ঘুমের দেশে, এমন তো হওয়ার কথা ছিল না। ফারদিন তাকে সামনে দাঁড় করানোর কিছুক্ষণ পর ভয়ে ধীরে ধীরে চোখ খোলে সে। কারণ সুসাইড করতে গিয়ে ধরা খেয়ে বেঁচে গেলে বিপদটা আরো বড় হয়ে আসে। কারণ মারা গেলে তো গেলই, আর বেঁচে থাকলে আরো বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়। আবার কখনো সাক্ষাৎ উত্তম মাধ্যম যেন ফ্রিতে উড়ে গায়ের উপরে এসে বসে। আইরিন ছলো ছলো চোখে তাকিয়ে সামনে ফারদিনকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলে, কেন বাঁচাতে এলেন? চলে গেলে তো দুঃখ কষ্ট সব শেষ হয়ে যেত। সারা জীবন ধুকে ধুকে মরাচ্ছে, একেবারে মরে যাওয়া ভালো নয় কি? ফারদিন তার দেখে দৃষ্টি স্থির করে বলল, মরে গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? এই একটুকু কষ্ট সহ্য করতে না পেরে তুমি যেই রাস্তায় ঝাঁপ দিচ্ছ, ওখানে তো আরো হাজার মাত্রার কষ্ট। অল্প থেকে বাঁচার জন্য জেনে শুনে কঠিনে ঝাঁপ দেওয়া কি বোকামি নয়? আইরিন এবার কেঁদে দিয়ে বলে, কেন বেঁচে থাকবো আমি? কোন চোখে বেঁচে থাকবো? আজ এমনটা হয়েছে, কাল রাস্তায় বের হলে সবাই বলবে এই মেয়েটার স্বামী দ্বিতীয় বিয়ে করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এত ভালোবেসে ফেলেছিলাম তাকে, ওই তার থেকে তো বিন্দু মাত্র ভালোবাসা পাইনি। কেন বেঁচে থাকবো আমি? ফারদিন এবার আইরিনের দু বাহু ধরে ঝাঁকি দিয়ে বলে, এভাবে নিজের কাছে হেরে গেলে তুমি কিভাবে অন্যের কাছে জিতবে? আর একজন ভালোবাসো না দেখে বিষয়টা এমন নয় যে কেউ তোমাকে ভালোবাসে না। নিজেকে শক্ত করো, নতুন করে নিজেকে গুছিয়ে নাও, দেখবে তোমার আশেপাশে এমন অনেক ভালোবাসার মানুষ পাবে। তুমি নিজের কাছে জিততে পারলে কারো কাছে হেরে যাবে না। তুমি আজ চলে গেলে কষ্ট দেওয়ার মানুষগুলো কাল তোমাকে ভুলে যাবে, তারা দিব্যি সুখে থাকবে। আর তুমি কেন নিজের জীবনটা নষ্ট করবে? আইরিন এবার চোখের পানি মুছে বলে, তাহলে আপনি বলুন আমার কি করা উচিত? তুমি আগে নিজের সাথে নিজে জিতো। নিজের বেপরোয়া মনের সাথে যুদ্ধ করে হলেও তোমাকে উইন হতে হবে। তাদের দেখিয়ে দিবে
তুমি অনেক সুখে আছো। তাদের দেখিয়ে দিবে যে তুমি কোনো সস্তার বস্তু নয়, তোমারও মূল্য আছে। আর সে ঠকিয়েছে দেখে তোমার ভালোবাসাগুলো হারিয়ে যায়নি। হয়তো এমন কেউ আসবে তোমার লাইফে যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। কিন্তু আমার লাইফে এমন একটা মানুষ কখনো ছিল না, আর এখনো নেই। কারণ এত কিছুর পর কেউ আমাকে ভালোবাসবে না, হলেও প্রয়োজন হতে পারতো, কারো প্রিয়জন না। তোমার এখন এসব ভাবার সময় না, এসব পরে ভাবতে পারবে। তোমার এখন নিজেকে নিয়ে ভাবার সময়। আইরিন এবার চুপ করে রইল। ফারদিন তাকে নিয়ে ছাদের কিনারে দাঁড়িয়ে বলল, এবার নিচের দিকে তাকাও তো আইরিন। আইরিন নিচের দিকে তাকিয়ে বলল, কই, কিছু তো দেখছি না। ফারদিন হেসে বলল, আমি তো নিজ চোখে তোমার বোকামিগুলো দেখতে পারছি। আইরিন তার দিকে চেয়ে বলে, কিভাবে? ফারদিন এবার হেসে দিয়ে বলে, একতলার ওপর থেকে লাফ দিলে কেউ কি মরে? বরং এখান থেকে লাফ দিলে হাত পা ভেঙে তোমাকে অনেক দিন হসপিটালে পড়ে থাকতে হতো। হয়তো এমনও হতে পারে যে আর কখনো ঠিকভাবে হাঁটতেই পারতে না, তখন কি করতে? আইরিন এবার শান্তভাবে বলল, বাসায় কাউকে কিছু বলবেন না প্লিজ। বলবো একটা শর্তে। তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো যে আর কখনো উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবে না। আচ্ছা, আনবো না। সেই পরশুরাতে বের হলি, তখন থেকে কোথায় ছিলি তুই? আবরারদের বাড়িতে ছিলাম মা। এরপর আজ সকালে ওখান থেকে অফিসে চলে গিয়েছিলাম, আর এখন ডিরেক্ট এখানে। মা খাবার দিতে গিয়ে থেমে গিয়ে বলল, তোকে বললাম না ওদের সাথে কোনো যোগাযোগ রাখবি না, তোর বাবা জানলে কি করবে বুঝেছিস? ফারদিন সোজা হয়ে মায়ের দিকে চেয়ে বলে, আর কত মা, সে কি তোমার মেয়ে না? আর আমি আমার বোনের সাথে যোগাযোগ রাখবো না কেন? তোমাদের চোখে সে অপরাধী, আমার চোখে না তো। তোমরা বাবা মা হয়ে কিভাবে সন্তানদের ভুল বুঝতে পারো মা? বাবা মা যে সন্তানের ভুল ক্ষমা করতে পারছো না, কষ্ট তো ঠিকই পারছো, একসময় মেনেও নিবে, তাহলে কেন এখন নিজেরাও কষ্ট পাচ্ছ আর অন্যকেও কষ্ট দিচ্ছ? আর আমরা ছেলেটা তো কেমন তোমরা ভালোই জানো। ছোটবেলা থেকেই আমার মতো সেও তোমাদের নিজের সন্তানের মতো ছিল, তাহলে এখন কেন এত সুন্দর সম্পর্কে মরীচিকা ধরাচ্ছ? হাসি মুখে সন্তানের ভুল ক্ষমা করে মেনে নিয়ে দেখো না সবাই কত সুখী হয়। ফারদিনের কথায় মা একটা দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, যার দ্বারা কিছু বোঝা গেল না। মা এবার শান্তভাবে বলল, শুনলাম আরিয়ানার নাকি ডিভোর্সের কথাবার্তা চলছে। ফারদিন এবার অবাক হয়ে মায়ের দিকে চেয়ে বলে, তুমি কিভাবে জানো? তার মানে ভেতর ভেতর ওই বাড়ির সব খবরই রাখো আর বাইরে কঠোরতা প্রকাশ করছো। খবর রাখার কি আছে? আর এইসব কথা কি চাপা থাকে? এই কান থেকে ওই কান হতেই সর্বত্র ছড়িয়ে যায়। তা ডিভোর্স কেন হচ্ছে? ওর হাজব্যান্ডের কারণে। বিয়ে করেই দেশের বাইরে চলে গেলে আর ফিরে এসেই পূর্বের প্রেমিকাকে বিয়ে করে বাসায় ঢুকলো। ভেবে দেখো তো, আইরিনের জায়গায় ফারহাকে তাহলে কেমন হতো? সেই হিসাবে কি ফারহা সুখে নেই? মা একটু বিরক্ত প্রকাশ করে বলল, আমি তোর সাথে ভিন্ন টপিক নিয়ে কথা বলছি, আর তুই সব কথার মাঝখানেই বারবার করে ফারাকে টেনে আনিস। ফারদিন খেতে খেতে বলে, মরিয়ম খালা কোথায় আজ? বাসায় আসার পর থেকে দেখিনি যে। সে গতকাল ওর বাড়িতে চলে গেছে, তার বড় মেয়েকে নাকি স্বামী আবার মারধর করছে, তাই বাড়িতে চলে গেল। সেখান থেকে মেয়ে শ্বশুর বাড়ি যাবে। ফারদিন মায়ের দিকে চেয়ে আবার বলে, দেখলে মা, সব মেয়ে কিন্তু বিয়ে করে সুখী হতে পারে না আর পায় না ভালো মনের একজন জীবনসঙ্গী। তো সেই হিসেবে কি ফারহা সুখী হবে না মা? মা এবার বিরক্তিকর দৃষ্টিতে ফারদিনের দিকে তাকায়। এই ছেলের সাথে যতক্ষণ কথা বলবে ততক্ষণই ফাড়া ফাড়া বলে মাথা খারাপ করে ফেলবে। তাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, কিছু প্রয়োজন হলে ডাক দিস, নয়তো কিচেন থেকে নিয়ে আসিস। কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল। সবশেষে বিকেলে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। ক্লাস নামালে দেখে তার বাবার বন্ধুর ছেলে সাদাব। আবরারকে বলল, গাড়িতে ওঠো, আমি ওই দিক দিয়ে যাচ্ছি, সাথে একটু গল্প করা হবে, অনেক দিন তো কথা হয় না, উঠে পড়ো। পরিচিত দেখে আবরারও আর না করলো না। সাদাবের সাথে কথাও বলা হলো এই ফাঁকে। মন্দ কি, সাদাব ড্রাইভিং করছে আর পাশে আবরারের সাথে কথা বলছে।
কথার ফাঁকে সাদাব বলল, শুনলাম ফারহাকে নাকি বিয়ে করে নিয়েছো। আবরার একটু অবাক হয়ে বলল, ফারহাকে তুমি কিভাবে চেনো? মানে নাম সহ এত কনফিডেন্স নিয়ে চেনার তো কথা না। আবরারের কথা হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল সাদাব। তারপর হাসতে হাসতে বলল, আমার গার্লফ্রেন্ডকে আমি চিনবো না? মুহূর্তেই যেন সারা শরীর জুড়ে একটা গরম ঢেউ বয়ে গেল আবরারের। সাদাবের দিকে চেয়ে বলল, মানে? সাদাব একটু হেসে বলল, বিশ্বাস হচ্ছে না তাই তো? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ তোমার মতো সহজ সরল একটা ছেলে কখনই ফারহার মতো একটা সিক্রেট প্লেয়ারের খেলাগুলো ধরতে পারবে না। আবরার একটু রেগে বলল, দেখো সাদাব, বাজে বকো না। আমি ফারহাকে খুব ভালোভাবেই চিনি। খুব ভালো একটা মেয়ে সে। সাদাব আবারও হেসে উঠল। কিছুক্ষণ হেসে তারপর বলল, আচ্ছা, ফারহা কখনো তোমাকে বলেছে যে ওর বয়ফ্রেন্ড আছে? না, এমনটা সে আমাকে কখনোই বলেনি। আর তুমি আমার সাথে মজা করছো না তো সাদাব? দেখো সাদাব, যদি মজা করে থাকো তাহলে আগেই বলে রাখি, ফারহাকে নিয়ে এমন কোনো মজা আমি সহ্য করব না। সাদাব নিজের ফোনটা বের করে বলে, জানতাম তোমার কাছে মজাই মনে হবে। প্রমাণ সহ দেখলে তো আর অবিশ্বাস করতে পারবে না, তাই না? একজনের সাথে চলে ফিরে সুযোগ বুঝে আরেকজনের গাড় চেপে বসে খুব সুন্দর খেল দেখিয়েছে সে। এখন নিজ চোখে দেখো তোমার প্রো প্লেয়ারের খেলাগুলো কেমন করে ঠান্ডা মাথায় খেলতে পারে সে। সাদাব ও ফারার রিলেশন থাকাকালীন একসাথে তোলা ছবিগুলোর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে আবরার। পাশেই মুখের হাসি রেখা ফুটিয়ে রেখে ড্রাইভ করছে সাদাব। সাদাব একটু হেসে বলল, ফারহার প্রিয় জায়গাটা কোনটা জানো? আবরার কিছুক্ষণ চুপ থেকে বলল, কোনো খোলামেলা নির্জন জায়গা অথবা কোনো কুল কুল পানির শব্দ কানে আসে এমন নদীর পাড়ে। সাদাব ড্রাইভ করতে করতে বলে, এক্স্যাক্টলি, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই চলো। বলে কিছুক্ষণ পর একটা নদীর পাড়ে নিয়ে গেল আবরারকে। ইদানিং মাঝে মাঝে বৃষ্টি হয়, নদীর পানিও বেড়েছে অনেক। নদীর বুকে ভেসে সবুজ কচুরিপানাগুলো এক পাশ থেকে ভেসে ভেসে অন্যদিকে হারিয়ে যাচ্ছে। সাদাব একটা ছোট্ট পাথর নদীর দিকে ছুঁড়ে মেরে বলে, আমরা প্রথম দেখাটা এখানে করেছিলাম। আবরার একটু বিরক্তি নিয়ে বলল, তো আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর তোমার মতলবটা কি? ডিরেক্টলি বলো। আচ্ছা, তাহলে সোজাসুজিভাবেই বলি। তুমি তো এখন বিশ্বাস করলে যে ফারহার সাথে আমার রিলেশন ছিল। আবরার ভ্রু কুঁচকে বলল, ছিল, তার মানে এখন নেই? তাহলে ব্রেকআপ হয়েছে কেন তোমাদের? সাদাব আবারও হেসে বলল, বাহ, স্বামী হয়ে স্ত্রীর প্রাক্তনের কাছে প্রেম কাহিনী শুনতে চাইছো? সহ্য করতে পারবে তো? আবরার চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। তারপর বলল, তুমি চাওটা কি? ফারহাকে ছেড়ে দাও ভাই, আর আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। প্রয়োজনে তুমি যা চাইবে তাই পাবে। আবরার একটু রাগ কন্ট্রোল করে বলল, ফারহাকে কি তোমার এতটাই সস্তা মনে হয় যে আমি কিছু চেয়ে বিনিময়ে ফারহাকে তোমার কাছে দিয়ে দিব? দেখো সাদাব, আমি এতটাও মহৎ নয় যে নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিব। হ্যাঁ, বিষয়টা যদি এমন হতো যে তোমাদের রিলেশন আছে আর ফারহাও তোমাকে ভালোবাসে, তাহলে আমি বিষয়টা ভেবে দেখতাম। সাদাব আরো একটু সিরিয়াস লুক নিয়ে বলে, দেখো, ফারহার সাথে যে আমার অনেক কিছু ছিল তার সব প্রমাণই এই ফোনে আছে। এসব কিছু অন্যরা জানলে তোমার মান সম্মান থাকবে? আবরার একটু কপাল কুঁচকে বলল, কোথায় প্রমাণ? সাদাব কপালে হাত রেখে বলল, এতক্ষণ ধরে তো নিজের চোখে দেখলে। আবরার এবার হাতে থাকা সাদাবের ফোনটা ছুঁড়ে নদীর জলে ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এবার দাও প্রমাণ। সাদাব কিছুক্ষণ হাঁ করে নদীর দিকে তাকিয়ে থেকে পরে আবরারের দিকে চোখ ফিরিয়ে বলল, কি করলে এটা তুমি? এই ফোনে আমার কত গুরুত্বপূর্ণ জিনিস ছিল জানো? আর এটা আইফোন 13। তোমার 3 মাসের ইনকাম দিয়ে এই ফোন নিতে হিমশিম খাবে। আবরার এবার সাদাবের চোখে চোখ রেখে বলল, যাই থাকুক, আমার কাছে ফারহার চেয়ে দামি আর কিছু নেই। বলে আবরার হাঁটা ধরে একটা গাড়ি ডেকে উঠে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে সাদাব এখনো হাঁ হয়ে তাকিয়েছে। এটা কি হলো? বাড়ি যেতে যেতে টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো আবরার। ঘাম মুছে গাড়ির সিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেদিনের কথাটি মনে পড়লো আবরারের। আইরিনের বিয়েতে সাদাবকে অন্য একটা মেয়ের সাথে দেখে অস্থির হয়েছিল ফারা। তার চেয়ে বেশি অবাক হয়েছিল সাদাবকে ওখানে দেখে। তার সারা চোখে মুখে হতাশ ও অস্থিরতার ছাপ ফুটেছিল পুরোপুরি। সেদিন যখন আবরারকে সাদাবের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল তখনও কেমন অন্যমনস্ক দেখাচ্ছিল ফারাকে। সাদাবকে কিভাবে চেনে সে?
আর তাকে এমন দেখাচ্ছে কেন? একটু প্রশ্ন জাগলো আবরারের মনে। আবরার তখন জানতো না যে ফারা আবরারকে পছন্দ করে, তবু অন্য ছেলের কথা বলতে ফারাকে এতটা বিষণ্ণ দেখাচ্ছিল কেন? সেদিন এসব ফারাকে আর জিজ্ঞাসা না করে খোঁজ নিতে লাগলো বিষয়টা আসলে কি। তখনই ফারা আর সাদাপের সম্পর্কটা জেনেছিল সে, বাট ফারাকে কিছু বুঝতে দেয়নি আর, কারণ দোষটা সাদাপেরই ছিল। তাই আজ সাদাপের ফোনটা হাতে পেয়ে পুরনো প্রেমিকের সাথে ছবিগুলো দেখে তা নদীতে ফেলে দিয়েছে, কারণ ওসব ছিল ফারার অতীত। আর ফারার সাথে অন্য কারো স্মৃতি জড়িয়ে থাকুক এটা সে কোনোভাবেই চায় না। তাই সব প্রমাণ, সব স্মৃতি নদীর সাথে ভাসিয়ে নিয়ে গেল। তবুও অস্থির লাগছে আবরারের। আজ বাসায় গিয়ে ফারাকে বিষয়টা জিজ্ঞাসা করতে হবে, দেখবে সে তার কাছে কিছু লুকায় কিনা, কারণ ফারার সব বিষয়ে জানার অধিকার আছে। রাতে খাবার টেবিলে বাবা, মা ও ফারদিন একসাথে খাবার খেতে ব্যস্ত। মা ফারদিনের দিকে তাকিয়ে বলে, শোন, কালকে গিয়ে ফারাকে নিয়ে আসবি এই বাড়িতে। খাওয়ার সময় মায়ের মুখে আচমকা এমন কথা শুনে যেন বিষম উঠে গেল তার। মা আজ নিজেই ফারার কথা বলছে, এটাও কি সম্ভব? নাকি পুরোটাই স্বপ্ন দেখছে? তবু সব চিন্তা ভাবনা একপাশে রেখে একটু পানি খেয়ে মায়ের দিকে চেয়ে বলল, সত্যি বলছো মা? মা স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, কালকে গিয়ে নিয়ে আসবি। আমাদের মেয়ে কেন পালিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে চোরের মতো থাকবে? অন্য 8-10টা মেয়ের মতো তারও ধুমধাম করে সব হবে। সেদিন নিয়ে যাওয়া হবে চোরের মতো নয়, বউ বেশে ওই বাড়িতে যাবে সে। ফারদিন আবার এক পলক বাবার দিকে তাকালো, দেখে বাবাও কিছু না বলে চুপচাপ খাচ্ছে, মানে নীরবতা সম্মতির লক্ষণ ধরে নিল সে। মা আবারও বলল, যা হওয়ার তা হয়ে গেছে। আমরা এমন আচরণ করলে বা সম্পর্ক বিচ্ছিন্ন রাখলেও আর সব কিছু ঠিক হবে না। আর আমাদের ইগোর থেকে দামি হলো ফারার সুখে থাকাটা। সেই সন্ধ্যার আগে বাসায় ফেরার পর থেকে ফারার সাথে তেমন একটা কথা বলেনি আবরার। ফারা বিষয়টা খেয়াল করে কয়েকবার আবরারের কাছে গিয়েছিল, কিন্তু প্রতিবারই মুখটা গম্ভীর দেখালো তার। রাতের বেলায় খাওয়া শেষে ছাদে হাঁটাহাঁটি করছিল আবরার। তখনই ফারা পিছন থেকে গিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলেন তো? আমাকে ইগনোর করছেন কেন? আবরার পিছন ফিরে দেখে ফারা কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবরার শান্তভাবে বলল, কেন এমনটা মনে হলো? দেখুন, আমি বাচ্চা না যে এসব বুঝবো না। আর আমি কোনো ভুল করলে বা কোনো অন্যায় করে ফেললে তা সরাসরি বলে দিবে। দুজন কথা বলে সমাধান করে ফেলবো। এভাবে গাল ফুলিয়ে থাকা, কথা না বলা, ইগনোর করা, এসব আমার ভালো লাগে না। আবরার অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না, এমনি মনটা ভালো না তাই। ফারা আবার বলল, কিছু তো নিশ্চয়ই হয়েছে, বলুন না কি হয়েছে। আবরার এবার সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে চেয়ে বলল, তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? ফারা কিছুক্ষণ নিঃশব্দ থেকে মাথা নিচু করে বলল, আপনার কাছে মিথ্যা বলবো না, ছিল আগে। তো আমাকে আগে বলনি কেন এটা? ফারা মন খারাপ করে বলল, ভয় বলিনি, যদি আপনি এসব শুনে আমাকে ছেড়ে চলে যান তাই। তো এখন কেন বললে? আপনি জিজ্ঞেস করেছেন তাই। যদি এখন ছেড়ে চলে যায়? ফারা এবার কোনো উত্তর না পেয়ে হুট করে আবরারকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে রইল। হুট করে তার এমন অনুভূতি তৈরি হওয়ার কারণটা সে নিজেও জানে না, শুধু এটাই বুঝতে পারছে আবরার কেন ছেড়ে যাওয়ার কথা বলবে। কেন বলবে সে? কোথায় যাবে? আমি যেতে দিব না, কিছুতেই দিব না। সবাইকে সবকিছু বুঝিয়ে ফারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ভয়ে ধুকধুক করছে ফারার বুক। গিয়ে বাবা মায়ের সামনে কিভাবে দাঁড়াবে, কি করবে তারা? ইচ্ছে করছে ঘুমিয়ে যেতে, কারণ ঘুমিয়ে গেলে এই সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। আর ঘুম ভাঙলে কি হয়েছে তা কিছুই মনে থাকবে না, দেখবে শুধু সব ঠিকঠাক। এসব ভাবতে ভাবতে বাসায় পৌঁছালো তারা। দরজার বাইরে দাঁড়িয়ে হাত পা কাঁপছে তার। মার দরজা খুলে ফারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কেঁদে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলে, আমায় ক্ষমা করে দাও মা, খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। আমি খুব খারাপ মা, খুব বেশি খারাপ। এর মাঝে বাবা এলো। দুজনকে ধরেই কান্না করতে লাগলো সে। এটাও যেন এক ধরনের সুখের কান্না। পারিবারিকভাবে সব কিছুই করছে নতুন করে,
দুই ফ্যামিলি এখন খুবই হ্যাপি। কয়েকদিন সময় নিয়ে সবকিছু স্বাভাবিক হওয়ার পর ধীরে সুস্থই সব হচ্ছে। সে অনেকক্ষণ যাবৎ রেডি হচ্ছে ফারা। এদিকে ফারদিন ড্রয়িং রুমে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কোথায় তুই? কতক্ষণ লাগবে আর? আবরার ফোন দিচ্ছে বারবার। ওরা হয়তো পৌঁছে গেছে আর তোর এখনো রেডি হওয়া শেষ হয়নি। এত ঘষা মাজা করার কি আছে? বিয়ে করতে তো যাচ্ছিস না আর। ফারা রুম থেকে বেরিয়ে বলল, হয়ে গেছে ভাইয়া, চল এবার। কিছুক্ষণের মাঝে শপিং মলে পৌঁছে গেল তারা। ওখানে আগে এসে বসে আছে আবরার আর আইরিন, আর এখান থেকে গেল ফারা আর ফারদিন। আবরার আইরিনের দিকে তাকিয়ে বলল, তুই আর ফারদিন যা ভিতরে গিয়ে সবকিছু দেখ, আমরা আসছি। আইরিন আর ফারদিন ভিতরে চলে গেল। ফারা আবরারের দিকে চেয়ে বলে, ওদেরকে এভাবে পাঠিয়ে দিলেন কেন? আমাদের তো তেমন কোনো দরকারও নেই। আবরার একটু হেসে বলল, আমার ইচ্ছা, আর বের করলে কত দরকারি তো বের করা যায়। তখনই সাদাব তাদের পাশ দিয়ে যাওয়ার সময় থেমে বলে, দুজন থেকে একসাথে শপিং মল, বাহ ভালো তো। তো মিস ফারহা, কেমন যাচ্ছে দিনকাল? সব ঠিকঠাক? ফারা বিরক্ত হয়ে বলে, মিস না, মিসেস আবরার। আর আপনাকে না বলেছি আমার দুই চোখের সামনেও আসবেন না, তবুও কেন ফলো করেন বারবার? তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে ফলো করার সময় নেই সাদাফের। এরই মাঝে আবরার ফারাকে বলল, তুমি আইরিন আর ফারদিনের কাছে যাও তো, আমি আসছি। ফারা সাদাফের দিকে তাকিয়ে বিরক্ত প্রকাশ করে চলে গেল সেখান থেকে। আবরার সাদাফের দিকে চেয়ে বলল, আবার কেন এসেছ? কি চাইছো তুমি? সাদাব পূর্বের মতন হেসে বলল, কিছুই চাই না, আর এখানে এসেছি একটা দরকারে, তোমাদের ফলো করতে আসেনি। আর তোমাকে নতুন করে কিছু বলেই বা কী লাভ? বউয়ের পূর্বের সব নিজ চোখে দেখো, তোমার কিছু আসলো গেল না। আমি হলে এমন মেয়েকে লাথি দিয়ে বের করে দিতাম। আবরার এবার চারদিকে চেয়ে নিজের রাগটা চেয়ে রেখে সাদাবকে বলল, দেখো সাদাব, দুনিয়ার সব মেয়ে ভালো, শুধু একটা মেয়ে খারাপ, আর সে হলো ফারহা। বিষয়টা যদি এমন হয় তবুও আমি তাকেই ভালোবাসি। ভালোবাসার দিক থেকে পাল্টে যায় না। যাকে ভালোবাসো তার সব কিছুকেই ভালোবাসো, তার অতীত, বর্তমান, তার অস্তিত্ব, তার স্বপ্ন, তার ইচ্ছা সব নিজের সাথে মানিয়ে নিব। এক কথায় সে যেমনই হোক না কেন, তা একান্তই আমার ব্যাপার। উত্তর পেয়েছো? এবার নিজের রাস্তা মাপো। আইরিন আর ফারদিন দুজনে মিলে শাড়ি ও জামা দেখতে লাগলো। ফারদিন দেখে দেখে শাড়িগুলো একটা একটা করে আইরিনের গায়ে মেলে ধরে কিছুক্ষণ তাকিয়ে দেখছে এগুলো কেমন মানায়। আইরিন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে আর চোখে ফারদিনের দিকে চেয়ে আবার চোখ ফুরিয়ে নিচ্ছে। ফারা হাঁটতে হাঁটতে একটা দোকানে ফারদিন ও আইরিনকে এভাবে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল একপাশে দাঁড়িয়ে লুকিয়ে দুজনকে দেখছে সে। কত হাসি খুশি তারা। দুজনকে দেখে মনে হচ্ছে খুব গভীর সম্পর্কে জড়িয়ে আছে তারাও। কিছুক্ষণের মাঝে আবরার এসে পিছন থেকে কাঁধে হাত ছুঁয়ে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ফারা একটু মুচকি এসে বলল, ভালোবাসা দেখাতেও ভালো লাগে। ফারার চোখের ইশারায় আবরার ওদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এরপর ফ্রুকুচকে ফারার দিকে তাকালে ফারা শান্তভাবে বলল, আপনাকে অনেক কিছু বলার আছে আমার। আবরার ওভাবেই তাকিয়ে থাকা অবস্থায় বলল, কি? এখানে না, পরে আলাদা কোনো এক জায়গায় বলবো। আবরার একটু হাসলো, তারপর মুখে হাসি ধরে রেখে বলল, মহারানীর ইচ্ছাকে মেনে নিলাম, এবার দাঁড়িয়ে না থেকে দয়া করে সামনে পা বাড়ান। ফাইনালি অনেক কিছু সহ্য করে ভালোবাসা পূর্ণতা পেল তাদের। সন্ধ্যার পর থেকে গায়ে হলুদের কাজ শুরু হলো। সবশেষে রাতে ঘুমাতে গেলে আবরারের ফোন থেকে একটা টেক্সট আসে, আমি তোমাদের ছাদে অপেক্ষা করছি তোমার জন্য। অবাক ভঙ্গিতে এক হাত গালে চলে যায় তার। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মেসেজটা আবার ভালো করে পড়ে নিল সে। ঘুমানোর আগে দুঃস্বপ্ন দেখছে না তো সে? না, ঠিকই তো দেখছে। তার মানে আবরার সত্যি ছাদে আছে। যদিই থাকেই তাহলে এত রাতে কিভাবে ছাদে এলো, আর কেনই বা এলো? আর কিছু না ভেবে ছাদে চলে গেল সে। দেখে ছাদের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আবরার, আর চাঁদের আলোয় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। ফারা তার কাছে এগিয়ে গিয়ে বলে, কিভাবে এসেছেন এত রাতে, আর কেনই বা এসেছেন? আবরার একটু মুচকি হাসি দিয়ে বলে, তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল তাই। পাগল নাকি? বলতে পারো
কালকে তো একেবারেই চলে যাব, তখন কোলে নিয়ে বসে থাকবেন। এখন যান। আজ কয়দিন হলো ওই বাড়ি থেকে এসেছ? এই সময়টা চোখে হারাচ্ছিলাম শুধু। মনে হচ্ছিল আমার ছায়াটা আমাকে ছেড়ে দৌড়ে চলে গেছে। চলে এসেছিল আমার কাছে। এই যে আমার কাছে মিশে আছে যে এটা। তাহলে রেখে দাও নিজের কাছে, যেন আমি পুরোটাই হয়ে থাকি তোমার ছায়া। তাহলে আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। সারাটা দিন তুমি যেখানে যাবে ছায়াটাও পাশে থাকবে তোমার। আপনার এমন পাগলামি কথাবার্তায় ফারা হেসে দিয়ে বলে, এখন যান। এত রাতে আপনাকে এখানে দেখলে সবাই হাসাহাসি করবে। আচ্ছা বলো তো, আমি তোমাকে কখনো জড়িয়ে ধরেছিলাম কিনা? ফারা কিছুক্ষণ ভেবে বলে, ও না, কখনো ধরেনি, তবে হাত ধরেছিল অনেকবার। আবরার একটু হেসে বলে, জড়িয়েও ধরেছিলাম একবার, দেখো তো মনে করতে পারো কিনা। ফারা কিছুক্ষণ ভেবে বলল, মনে পড়ছে না। জঙ্গলে ছিনতাইকারীদের থেকে লুকাতে গিয়ে তখন। ফারা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিয়ে বলল, মনে পড়েছে। আর এত ভঙ্গিতা না করে সরাসরি বলতেই তো পারেন যে আপনি আমায় জড়িয়ে ধরতে চান। আবরার এবার ফাটা বাঁশের চিপায় পড়ার মতন অবস্থা হয়ে যায়। আর কিছু বলার মতন খুঁজে পাচ্ছিল না, তাই হুট করে ফারাকে টেনে নিজের সাথে জড়িয়ে চুপচাপ হয়ে রইল। বিয়ের বেশ কিছুদিন কেটে গেল। অনেক দিন পর আবার বাবার বাসায় আসে ফারা। সেই সাথে মাকে ফারদিন আর আইরিনের বিষয়টা জানালে মা রেগে আগুন। বিষয়টা যেন তিনি কোনোভাবেই মানতে পারছে না। নিজের একমাত্র ছেলে এমন মেয়ে বিয়ে করাবে যার আগেও একটা বিয়ে হয়েছিল। রেগে বলে, তোদের দুই ভাই বোনকে ওই বাড়ির থেকে কি জাদু করেছে কে জানে, দুইজনই ওদের দুই ভাই বোনকে নিয়ে পাগল হয়েছিস। ফারা মায়ের এক হাত ধরে বলল, ভাইয়াকে কখনো বিয়ের জন্য রাজি করাতে পেরেছ? পারোনি। আর ভাইয়া বলেই দিয়েছে আইরিনকে বউ করে না আনলে আর জীবনে বিয়েই করবে না। আর তোমরা কি চাও না তোমাদের ছেলে একটু সুখে থাকুক? মা উঠে হাঁটতে হাঁটতে বলে, তোদের যা ইচ্ছা তাই কর তোরা। ফারা একটু হেসে রুমে চলে গেল। এরপর ফারদিন এসে চুপি চুপি জিজ্ঞাসা করলে ফারা বলে, একটু রাগ করেছে, তবে মনে হয় না অমন করবে। তুমি এতটা দুশ্চরিত্রা, তা আগে জানলে কখনোই আইরিনের সাথে আমি এমনটা করতাম না, কখনো না। কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে মাহিন। আর পাশে চুপচাপ নিজের নিষ্পাপ বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে মাহি, আর অঝরে কাঁদছে। মাইনের রাগার কারণটা হলো তার ছেলে। মাহি প্রেগনেন্ট শুনে তাকে বিয়ে করে আইরিনকে ডিভোর্স দিয়েছিল সে। তবুও যেন একটু সন্দেহ মিশেছিল। আর বাচ্চা হওয়ার পর সেটাই ঠিক হলো। বাচ্চার সাথে মাহিনের ডিএনএ টেস্ট কোনোভাবে ম্যাচ করছে না, যার অর্থ বাচ্চাটা মাহিনের না, অন্য কারোর। যা মাহিনের বাচ্চা বলে মাহিনকে বিয়ে করেছিল মাহিন। মাহিনের বাবা মতো সেদিনই তার থেকে চোখ ফিরে নিয়েছিল, যেদিন মাহিকে বিয়ে করে এনে আইরিনকে বের করে দিয়েছিল মাহিন। মাহিনের ভাবতেই আর সব কিছু ভেঙে চুড়ে ফেলতে ইচ্ছা করছে যে অন্য কারোর বাচ্চা সে এখন নিজের সন্তান পরিচয় দিয়ে বড় করতে হবে। আর খবরটা আইরিনের কানে আসার পর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। এতদিনে জ্বলতে থাকা আগুনটা যেন একটু একটু করে নিভতে শুরু করলো। আসলে যে যেমন তার জন্য মিলেও তেমন। আবরার কলেজে যাওয়ার জন্য বের হলে দেখে সামনে একটা নীল রঙের চকচকে বাইক রাখা। আবরার কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাসায় তো তেমন কাউকে দেখলো না। পিছন থেকে ফারা এসে একটা চাবি এগিয়ে দিয়ে বলে, অবাক হওয়ার কিছু নেই। এখন থেকে আর গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা প্রয়োজন নেই, নিজের বাইকে যাবেন। আবরার কিছুক্ষণ চেয়ে থাকলে ফারা আবার বলে, মায়ের কাছে শুনেছিলাম গাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছে, যখন হবে তখন গাড়ি কিনবেন। এখন থেকে কিন্তু বাইকে করে আমাকেও কলেজে নিয়ে যেতে হবে। আজ সারাদিন ক্লান্তিতে কেটেছে ফারার। সন্ধ্যার পর আবরার আসার পর তার জন্য ঠান্ডা পানি আনতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় সে। আবরার দৌড়ে গিয়ে ফারাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয় আর মুখে পানি ছিটিয়ে নিল। আর 2 দিন পরই ফারদিন আর আইরিনের বিয়ে। এর মাঝে ফারার আবার কি হয়ে গেল তা বুঝে উঠতে পারছে না সে। আবরার একটা গাড়ি কল দিয়ে হসপিটালে নিয়ে যায় ফারাকে। ওই দিনটা খুব টেনশনে কেটেছে তার। হসপিটাল থেকে ফিরে আসার পর থেকে আবরারকে খুব বিষণ্ণ দেখালো। কাউকে এই ব্যাপারে কিছুই বলেনি। আজ শুক্রবার,
ফারা স্বাভাবিকভাবে আবরারের কাছে গিয়ে বলল, হসপিটালে যাওয়ার পরে কি হয়েছে তা কিন্তু এখনো বলেননি। আবরার শান্তভাবে বলল, কিছু হয়নি, এমনি তোমার শরীর দুর্বল ছিল, তাই এমনটা হয়েছে। ফারা এবার সিরিয়াস লুক দিয়ে তার পাশে বসে বলল, দেখুন, আমি আপনাকে দেখেই বুঝতে পারছি কোনো কিছু লুকাচ্ছেন আমার কাছে। কি লুকাবো? বলুন না, কি হয়েছে? আমার বড় কোনো অসুখ ধরা পড়েছে? আবরার মুহূর্তেই ফারার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল তাকে, আর শান্তভাবে বলল, শুনবে কি হয়েছে? বলুন না, আমার খুব টেনশন লাগছে। বাড়িতে নতুন অতিথি আসছে। ফারা না বুঝে বলল, কে আসবে? আবরার একটু হেসে বলে, হতে পারে কোনো রাজপুত্র, নয়তো রাজকন্যা। ফারা এবার কিছুক্ষণ নিশ্চুপ থেকে পাশ থেকে একটা বালিশ নিয়ে আবরারকে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, এমন একটা খুশির বিষয় আপনি এমন গম্ভীর হয়েছিলেন, মন খারাপ হয়েছিলেন। আর জানেন আমি কত টেনশনে ছিলাম? কেন করেছেন এমন? বলুন বলুন। আবরার বালিশের বাড়ি খেতে খেতে বলে, তোমাকে রাগাতে ভালো লাগে তাই। আর সত্যি বাবা হওয়ার অনুভূতি আমাকে সব ভুলিয়ে দিয়েছিল। 2 বছর পর ছেলে হয়েছিল আবরারের, বুঝতে শিখেছে মাত্র। দাদির সাথে বসেছিল সে। আবরার আর ফারা বের হবে ঈদের শপিং করতে। ঈদ ঘনিয়ে এসেছে, সন্ধ্যার পর বের হলো দুজনে। শপিং মলে কান্নার শব্দ কানে আসতেই লোকজন জড়ো হয়ে যায় সেখানে। ফারা পাগলের মতন আবরারের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার বাবু কোথায়? আমার ফাহাদ মুহূর্তের মাঝে কোথায় চলে গেছে? কে নিয়ে গেছে তাকে? আমার বাবুকে এনে দিন। বলে আবার কাঁদতে থাকে ফারা। পুরো শপিং মলে হই হুল্লার লেগে গেল। পুরোটা খুঁজেও ছোট ফাহাদকে পাওয়া গেল না। সিসিটিভি ফুটেজে দেখলো একটা লোক কোলে করে নিজের বাচ্চার মতো নিয়ে বের হয়ে গেছে, কিন্তু মুখটা কোনোভাবেই দেখা গেল না। সারা শরীরে শুধু চোখ দুটি দেখা যাচ্ছিল। সেই রাতের মাঝেই যেন কোথায় হারিয়ে গেল তাদের ছোট্ট ফাহাদ। 20 বছর পর। তুমি আবার ভাইয়ার ছবি নিয়ে কাঁদছো মা? ফারিয়া পিছন থেকে গিয়ে কথাটা বলতেই চোখের পানি মুছে নিল ফারা। মেয়ের দিকে চেয়ে করুণ চোখে বলে ওঠে, আমার ফাহাদ কবে ফিরবে রে মা? নাকি কখনো ফিরবে না? ফারিয়া মায়ের দিকে চেয়ে বলে, ভাইয়া ফিরে এলে তুমি তাকে চিনতে পারবে? ফারা চোখের পানি মুছে বলল, আমার ছেলেকে চিনতে আমার একটুও ভুল হবে না। ওর শরীরে এমন একটা চিহ্ন আছে যেটা দেখে আমি আরো 20 বছর পর হলেও চিনতে পারবো। ফারিয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, কি সেটা? ফারা আবারও ছবির দিকে তাকিয়ে বলে, ওর পিঠের কোনাকুনি বরাবর একটা কাটা দাগ আছে, যেই কাটার জন্য আমার ছোট্ট ফাহাদ 1 মাস হসপিটালে ছিল। অনেক কষ্টে ফিরে পেয়েছিলাম, এরপর আবার হারিয়ে ফেললাম। রাতের ছেলের ছবির দিকে চেয়ে কাঁদছিল, কারণ আজ তার ছেলের জন্মদিন। এর মাঝে আবরার এসে ফারাকে কাঁদতে দেখে। ফারার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, আবারও সেই পুরনো স্মৃতি নিয়ে কান্না করছো? ফারা আবরারের দিকে চেয়ে বলে, ছেলেটা তো আমারই, কেন ফিরে আসে না এখনো? আমাকে আল্লাহ সব কিছু দিয়েও কেন আমার ছেলেটার থেকে দূরে রাখলো? আবরার তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সৃষ্টিকর্তা যা করে প্রত্যেকটার পিছনেই উত্তম কোনো পরিকল্পনা থাকে। হয়তো আবার আমাদের বুকে আমাদের ছেলেকে ফিরিয়ে দিবে সে, আর না দিলেও এর পেছনে ভালো কিছু থাকবেই। বলেই ফারাকে বুকের সাথে জড়িয়ে রাখলো সে। এই 23 বছর যেন ভালোবাসা একটুও কমেনি। এইভাবেই বুকে জড়িয়ে কোনো এক জ্যোৎস্নার আলোর চাঁদকে সাক্ষী রেখে চিৎকার করে বলতে চাই সে, তোমার জন্য আমি তোমার ছায়া হয়ে যাব, এভাবেই পাশে রব বাকি জীবন। কারণ কঠিন পরিস্থিতিতেও কখনো ছায়া মানুষকে ছেড়ে যায় না। আমি সেইভাবেই তোমার ছায়া হয়েই তোমার পাশে থেকে যাওয়ার প্রতিজ্ঞা করলাম, এই রাতকে সাক্ষী রেখে। কখনো হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, কিন্তু আজও সেই কথাটা বলা হলো না। আমি যে তোমার ছায়া হয়ে থাকতে চাই।